যেমন ধরো আমরা যখন কবিতা বা কবি পড়ি তখন দেখবে সেই কবি বা কবিতা বা সাহিত্যিক ঔপন্যাসিকের ছদ্মনাম থাকে। ছদ্মনাম ইন দ্য সেন্স যে সেই ব্যক্তির নিজের পরিচয়টা ওই পত্রিকায় রাখে না। যেমন ধরো হুতুম প্যাঁচা, যদি নাম শুনে থাকো, হুতুম প্যাঁচা এমন একজন যে কি করতো, কালীপ্রসন্ন সিংহ, তিনি হুতুম প্যাঁচা নামে কোনো একটা পত্রিকায় লিখতেন। ধরো দেশ নামক একটা পত্রিকা আছে, সেই দেশ পত্রিকায় কোনো একটা লেখা আসছে, তার নামে শেষে লেখা আছে হুতুম প্যাঁচা, মানে আমরা কি জানছি হুতুম প্যাঁচা একজন কেউ আছেন যিনি এগুলো লিখছেন, কিন্তু তার আসল নাম আমরা জানি না। কিন্তু সে হয়তো পাশে বসে সেই আমার গল্প শুনছে যে জানো জানো হুতুম প্যাঁচা এ লিখেছে, ও বলছে হ্যাঁ হুতুম প্যাঁচা একটা ভালো লোক, কিন্তু ওই হুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহ, কারণ ছদ্ম আমরা তো জানি না যে ওই কিনা। তাহলে এইরকম সিচুয়েশনকে আমরা বলি ছদ্ম। তাহলে আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ মানে কি, তড়িতের উপস্থিতিতে কোনো কিছুর বিশ্লেষণ করবো আমরা। এখন কিছু কিছু পদার্থ আছে যারা তড়িতের পরিবহন করতে পারে, তাদেরকে আমরা বলি তড়িতের সুপরিবাহী পদার্থ। যেমন তামা হতে পারে। ধরো তামার এক প্রান্তে যদি আমি ব্যাটারির পজিটিভ আর এক প্রান্তে যদি ব্যাটারি নেগেটিভ লাগাই, তাহলে দেখা যাবে এর মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে। বা আমি যদি একটা বিভব পার্থক্য রাখি, এখানে ভি এ আর এখানে ভিবি, এবং যদি আমার ভি এর মান ভিবির থেকে বেশি হয়, অর্থাৎ এটার বিভব এটার থেকে বেশি হয়, তাহলে দেখা যাবে এইদিকে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে। এদেরকে আমরা সুপরিবাহী পদার্থ বলি। সুপরিবাহী অর্থাৎ এরা সহজে তড়িৎ পরিবহন করতে পারে। সুপরিবাহী পদার্থ কি হতে পারে, কঠিনও হতে পারে, যেমন তামা, অ্যালুমিনিয়াম, লোহা, এগুলো হচ্ছে সুপরিবাহী পদার্থ। কিন্তু কেমন পদার্থ, কঠিন। আবার তড়িতের সুপরিবাহী পদার্থ সেটা তরল পদার্থ হতে পারে। তরল পদার্থ কি হতে পারে, যেমন পারদ, নাকি রে, পারদ। এখন আমি ধরো যদি একটা সেট তৈরি করি, সেট মানে কেমন, ধরো এটা একটা কোনো বাটি রেখেছি, বাটি, কোনো একটা বাটি। এবার আমি একটা যে কোনো একটা তার নিয়ে এলাম, তার নিয়ে এসে একটা তার নিয়ে এসে তারটাকে এখানে ঢোকালাম, আর এই তারটাকে এখান দিয়ে বার করলাম, কিন্তু এরা কোনোদিন টাচ করে নাই, এরা নিজেরা কোনোদিন টাচ করে নাই। এবার আমি কি করলাম, এখানে ভি এ বিভব রাখলাম, এখানে ভি বি রাখলাম যেমন রেখেছিলাম। তাহলে এখানে যদি বিভব এ রাখি, এখানে যদি বিভব বি রাখি, শূন্য স্থান এরকম ভাবে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই কোনো রকমের তড়িৎ এখান থেকে এদিকে প্রবাহিত হবে না, কেন, ফাঁকা আছে। তাহলে আমি কি করলাম, একটা বাটি রাখলাম, বাটিটার মধ্যে কিছু দেয়নি, একটা তার এখানে রেখেছি আর একটা তার এখানে রেখেছি, এবং তাদের মধ্যে শূন্য স্থান আছে, তাহলে কি তড়িৎ প্রবাহ হবে না স্যার? কেন, তড়িৎ এখানে কাটা আছে স্যার, এখান থেকে তড়িৎ এখানে কোনদিন যাবে না। কিন্তু আমি যদি কি করি, এখানে কতগুলো পদার্থ ইউজ করি, ধরো প্রথমে আমি কি করলাম, যে পারদ দিয়ে দিলাম, তরল পারদ, তাহলে তড়িৎ পরিবহন হবে, হ্যাঁ, কারণ পারদ তড়িতের সুপরিবাহী, অবভিয়াসলি হবে। তাহলে আমি যদি এখানে পারদ রেখে দিই কিছু পরিমাণ, তাহলে দেখা যাবে কিছু পরিমাণ তড়িৎ এখান থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে কিছু পারদ রাখলাম, এবার কিছু তড়িৎ এখান থেকে এখানে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তাহলে পারদ তড়িতের সুপরিবাহী। এবার আমি এখানে কিছু কিছু বিশেষ পদার্থ নিয়ে আমি এখানে ট্রাই করব। যেমন ধরো আমি বিশুদ্ধ জল নিলাম, বিশুদ্ধ জল এখানে রাখলাম বা পাত্রের মধ্যে, দেখা যাচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে না, তাহলে বিশুদ্ধ জল তড়িতের পরিবাহী নয়। এদেরকে আমরা কি বলি বলতো, কুপরিবাহী পদার্থ, নাকি রে? তাহলে সুপরিবাহী যেমন পেলাম, আমরা কি পাবো, কুপরিবাহী পদার্থ। তাহলে কুপরিবাহী পদার্থ কি হতে পারে, যেমন হচ্ছে বিশুদ্ধ জল, বিশুদ্ধ জল, ভেরি গুড, বিশুদ্ধ জল। এখন বিশুদ্ধ জলকে ফেলে দিয়ে আমরা কি করলাম, কঠিন লবণ নিলাম, কঠিন লবণ, লবণ মানে খাবার লবণ। এবার সেই খাবার লবণটাকে কঠিন নিয়েছি, কঠিন মানে কি বুঝতে পারছো তো, যে লবণ তুমি খাও, সেই কঠিন লবণটাকে এখানে রেখে দিয়েছি, গুঁড়ো গুঁড়ো লবণ, গুঁড়ো গুঁড়ো লবণ এখানে রেখে দিয়েছি, দেখছি কোনো রকমের তড়িৎ পরিবহন করছে না। তাহলে কঠিন খাদ্য লবণ, যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বলি, এটাও কিন্তু কুপরিবাহী পদার্থ, কোনো তড়িৎ পরিবহন করছে না। তাহলে কঠিন খাদ্য লবণ কিন্তু তড়িতের কুপরিবাহী পদার্থ, কোনো রকমের তড়িৎ পরিবহন করছে না। কিন্তু যখনই আমি ওই কঠিন পদার্থের মধ্যে বা ওই লবণের মধ্যে জল দিয়ে দিচ্ছি, অর্থাৎ কেমন না, তো জলীয় বা জলে দ্রবীভূত লবণ,
তখন দেখা যাচ্ছে তড়িৎ পরিবহন করছে। অর্থাৎ আমি অল্প পরিমাণ লবণ নিয়ে তাতে জল ঢেলে দিলাম, বিশুদ্ধ জলও তড়িৎ পরিবহন করছিল না, কঠিন NaClও তড়িৎ পরিবহন করছিল না, কিন্তু আমি বিশুদ্ধ জল আর লবণ এর মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি, এখন দেখা যাচ্ছে সে তড়িৎ পরিবহন করছে। তাই যেহেতু এখন সে তড়িৎ পরিবহন করছে, তার মানে আমি কি বলছি যে জলে দ্রবীভূত লবণ বা জলীয় লবণ এটা কি হবে, তড়িতের সুপরিবাহী। তার মানে জলে দ্রবীভূত লবণ তড়িতের সুপরিবাহী। কেউ সই করেনি? অ্যাটেন্ডেন্স শিটে আছো? করেছিলি তুই? তাহলে জলে দ্রবীভূত লবণ বা পাশে রেখে দিচ্ছি, আমি নিয়ে নেব। জলে দ্রবীভূত লবণ NaCl তড়িতের সুপরিবাহী, জলে দ্রবীভূত NaCl তড়িতের সুপরিবাহী। আবার কি হচ্ছে দেখা যাচ্ছে, জল টল বাদ দাও, এখানে আমি শুধু লবণ নিয়েছি, শুধু লবণ নিয়েছি। এবার লবণটাকে কি করছি, আমি উত্তপ্ত করছি, নিচে কি দিয়েছি, আগুন দিয়েছি, হিট, নিচে হিট দিয়েছি, আগুন দিয়েছি। এবার লবণটাকে কি করছি, আমি উত্তপ্ত করছি। লবণটাকে দেখছি উত্তপ্ত করতে 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 এত বেশি উত্তপ্ত করে দিয়েছি, লবণটা গলতে শুরু করে দিয়েছে। দেখো কথাটা বলছি গলতে, নট গুলে যাওয়া। আমি যদি এর মধ্যে লবণ দিই, এটাকে বলা হয় গুলে যাওয়া, দ্রবীভূত হওয়া। কিন্তু আমি এটা বলছি না কথা, আমি বলছি একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ নিয়ে তার তলে তাপ দিয়েছি, তাহলে কি হবে, লবণটা আস্তে আস্তে কি হবে তো গলবে, যেমন বরফ কি হয়ে যায়, গলে যায়। তাই লবণটা আস্তে আস্তে কি হলো, গলে গেল। লবণটা আস্তে আস্তে যদি গলে যায় তাকে বলবো আমরা গলিত লবণ। এখন দেখা যাচ্ছে যে এই গলিত লবণের মধ্যে যদি দেখি তাহলেও তড়িৎ পরিবহন হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কি বলবো, গলিত লবণ যেটা তড়িৎ পরিবহন করছে। তার মানে সুপরিবাহী পদার্থের বা বিশেষ কন্ডিশন আছে। দেখো যে পদার্থ দুটো তড়িৎ পরিবহন করছিলই না, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করছে না, কুপরিবাহী স্যার। আবার কঠিন NaCl তড়িৎ পরিবহন করছে না স্যার, কুপরিবাহী স্যার। এটা পারছে না তড়িৎ পরিবহন করতে, কিন্তু এদের দুটোকে মিক্সড করে দিলাম, দেখা যাচ্ছে তড়িৎ পরিবহন করছে। তো এটা কেন হলো স্যার? তো দেখো প্রথমত যদি বিশুদ্ধ NaCl দেখো, NaCl এর গঠনটা কেমন হয় না, তো একটা কিউব আকার বা ঘনক আকার স্ট্রাকচার, তার কোনায় কোনায় থাকে Na+ আর মাঝে মাঝে থাকে Cl-। তাহলে এগুলো Na+ থাকবে সব, আর Cl- তার মাঝে মাঝে থাকবে। এখন মুদ্রা কথা হচ্ছে এই Na+ মাঝে Cl-, Na+ এরা সব একত্রিত হয়ে থাকে সঙ্গবদ্ধ ভাবে, তাই এরা পরস্পর তীব্র আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে। Na+ আর Cl- পরস্পরকে কি করছে, আকর্ষণ করছে। আকর্ষণ করার জন্য তাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। এবার কঠিন অবস্থায় এই জায়গাটায় কোনো এরকম আয়ন খুঁজে পাওয়া যায় না যে তড়িৎ পরিবহন করতে পারবে, কারণ তড়িৎ পরিবহন করার জন্য কোনো আধান দরকার। যেমন ধরো আমরা যদি পরিবাহী কঠিনের মধ্যে দেখি, তাহলে এখানে থাকে মুক্ত ইলেকট্রন, এখানে কি থাকে, মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রন কিন্তু তড়িৎ পরিবহন করে, মুক্ত ইলেকট্রন কি করে, তড়িৎ পরিবহন করে। তাহলে ধাতব পরিবাহীর মধ্যে বা সুপরিবাহী পদার্থের যেগুলো কঠিন তার মধ্যে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করছে। কিন্তু যখনই আমি জলে দ্রবীভূত NaCl বা গলিত লবণ এই দুটো নিচ্ছি, ভালো করে বোঝো, যখন এই দুটো নিচ্ছি এখানে কিন্তু এরকম মুক্ত ইলেকট্রন নাই, তখন কি হয়, দেখা গেছে গলিত অবস্থায় অথবা জলে দ্রবীভূত অবস্থায় NaClটা ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করে Na+ আর কি তৈরি করে, Cl-। এখন দেখো Na+, Cl- এরা প্রত্যেকেই আহিত। আহিত মিন্স এরা হচ্ছে চার্জড, একটার মধ্যে ধনাত্মক আধান আছে, একটার মধ্যে ঋণাত্মক আধান আছে, একটা প্লাস আর একটা মাইনাস। এবার এই ধনাত্মক আর ঋণাত্মক আধান দুটো মিলেই আমাদের কি করছে, তড়িৎকে পরিবহন করছে। সেই কারণে আমরা দেখছি গলিত অথবা জলে দ্রবীভূত লবণ Na+ আর Cl- থাকে বলে তড়িৎ পরিবহন করতে পারছে, যদি না থাকতো তাহলে পারতো না। তাহলে একটা কথা লিখে রাখবো এখানে, যে লেখো স্টার দিয়ে, কিছু গ্যাপ দিয়ে ওগুলো লিখে দেওয়ার জন্য লেখো, কঠিন NaCl এর মধ্যে, কঠিন NaCl এর মধ্যে Na+ বা Cl- আয়ন উপস্থিত থাকে না। কঠিন NaCl এর মধ্যে Na+ বা Cl- আয়ন উপস্থিত থাকে না। দেখো আয়ন মুক্ত অবস্থায় উপস্থিত থাকে না। Na+ এবং Cl- এর মধ্যে, কঠিন NaCl এর মধ্যে Na+ বা Cl- আয়ন মুক্ত অবস্থায় থাকে না। সেই কারণে কঠিন NaCl তড়িৎ পরিবহন করতে পারে না।
সেই কারণে কঠিন NaCl তড়িৎ পরিবহন করতে পারে না। এই রোহিত এদিকে সরে যেত, এই দেবপ্রিয় সামনে বেঞ্চে, এই তোরা সরে যা। তাই কঠিন NaCl তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু গলিত বা জলে দ্রবীভূত NaCl, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত NaCl, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত NaCl বিয়োজিত হয়ে Na+ ও Cl- আয়ন উৎপন্ন করে। গলিত বা দ্রবীভূত NaCl বিয়োজিত হয়ে Na+ ও Cl- আয়ন উৎপন্ন করে। Na+ ও Cl- আয়ন উৎপন্ন করে। তাই গলিত বা জলে দ্রবীভূত NaCl, তড়িৎ পরিবহন করতে পারে। তাই গলিত বা জলে দ্রবীভূত NaCl তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে যদি কোশ্চেন একটা দেয় যে কঠিন NaCl কেন তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত NaCl তড়িৎ পরিবহন করতে পারে। এবার এই যে পদার্থগুলোকে দেখলাম, কেমন গলিত লবণ বা জলে দ্রবীভূত লবণ বা এইরকম টাইপের পদার্থ, তাহলে এই পদার্থগুলোর মধ্য দিয়ে যদি আমি এখন তড়িৎ চালনা করি, তাহলে এখানে যদি আমি গলিত NaCl বা জলে দ্রবীভূত NaCl নিই এবং এর মধ্য দিয়ে যদি আমি এখন তড়িৎ চালনা করি, দেখা যায় এখানে একটা রাসায়নিক বিয়োজন বা রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এই রাসায়নিক বিক্রিয়ার ফলে এই NaCl উপাদান মৌলে ভেঙে যায়। যেমন NaCl কি দিয়ে তৈরি? Na আর Cl। তো দেখা যায় NaCl থেকে পাওয়া যায় Na আর Cl থেকে পাওয়া যায় Cl2। অর্থাৎ NaCl যৌগিক পদার্থটা ভেঙে গিয়ে দুটো নতুন পদার্থ তৈরি করলো, একটা নাম কি সোডিয়াম আর একটা নাম কি ক্লোরিন। এই যে পদার্থ, তখন এদেরকে বলা হলো কি তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে না, তো যে সমস্ত যৌগিক পদার্থ গলিত অথবা জলে দ্রবীভূত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, তাহলে যে সমস্ত যৌগিক পদার্থ, লিখে নাও, যে সমস্ত যৌগিক পদার্থ, যৌগিক কথাটা আন্ডারলাইন করবে, যৌগিক না লিখলে হবে না, যৌগিক লিখতে হবে। যে সমস্ত যৌগিক পদার্থ গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, যে সমস্ত যৌগিক পদার্থ গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, যে সমস্ত যৌগিক পদার্থ গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে, এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, এবং নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তাহলে যে সকল পদার্থ গলিত বা উপযুক্ত দ্রাবক, উপযুক্ত দ্রাবক কথাটা কেন ইউজ করলাম, কারণ সব পদার্থ জলে দ্রবীভূত হয় না, কিছু কিছু পদার্থ অন্য জায়গাতেও দ্রবীভূত হতে পারে, তাই উপযুক্ত দ্রাবক কথাটা ইউজ করেছি। তাহলে যে সকল পদার্থ বা যে সমস্ত পদার্থ গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, দেখো তড়িৎ পরিবহন করলো এবং তড়িৎ পরিবহন করে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করছে, এদেরকে আমরা কি বলছি? তড়িৎ বিশ্লেষ্য। তাহলে বলো তো, পারদ কি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে? মার্কারি, পারদ কি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে? এনিওয়ান? হবে? কারণ পারদ তো তড়িৎ পরিবহন করে স্যার। হবে না, পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। কেন? আমরা প্রথমেই সংজ্ঞাতে বলেছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে গেলে যৌগিক, এবং যৌগিকের তলে আন্ডারলাইন করেছি পারদ একটি মৌলিক পদার্থ। পারদ একটি মৌলিক পদার্থ, তাহলে স্টার দিয়ে লিখে রাখো, পারদ একটি মৌলিক পদার্থ, তাই এটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। পারদ একটি মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ কোনোদিন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে না।
মৌলিক পদার্থ সর্বদা কি হবে, মানে তড়িৎ বিশ্লেষ্য বাদে ও তড়িৎ পরিবাহী হতে পারে। তাহলে পারদ একটি মৌলিক পদার্থ, তাই পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। তাই সিম্পল কথা পেলাম আমরা, পারদ একটি মৌলিক পদার্থ, তাই পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। সিম্পল কথা। তাহলে আমরা এতটুকু বুঝলাম। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে প্রথমেই পড়বো আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর একটা পড়বো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য সেই সমস্ত পদার্থ যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তাহলে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে আমরা কি বলবো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যে সমস্ত পদার্থ সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে আমরা বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে আমরা কি বলছি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন ধরো আমার কাছে আছে কি NaCl, ধরো আমার কাছে আছে NaCl, আমি NaCl এর 10টা অণু নিয়েছি, 10টা NaCl অণু নিয়েছি, 10টা মানে গুণে গুণে 10টা নিয়েছি, যেটা ইম্পসিবল, বাট আমি ধরলাম হাইপোথেটিক্যালি যে না আমি 10টা গুণে গুণে NaCl নিয়েছি। এখন 10টা NaCl থেকে ভেঙে যদি 10টা Na+ আর 10টা Cl- পাওয়া যায়, তাহলে তুমি কি বলবে, স্যার 10টা NaCl সম্পূর্ণরূপে ভেঙে গেছে, দিয়ে 10টা Na+ আর 10টা Cl- তৈরি করেছে। তাহলে এখানে কি হচ্ছে, সম্পূর্ণ বিয়োজন হচ্ছে। তাহলে যেহেতু এখানে সম্পূর্ণ বিয়োজন হচ্ছে, তাই আমরা কি বলবো, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তার উদাহরণটা হচ্ছে এরকম ভাবে আমরা লিখে রাখবো। বাট যদি আমাকে উদাহরণ লিখতে বলে, এটা কি লিখবো না, আরে ভাই এটা তো আমি বোঝানোর জন্য লিখছি, স্যার তো পাগল হয়ে যাবে এটা লিখলে পরে। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ কি হবে স্যার, যেমন ধরো NaCl, এটা হচ্ছে লবণ, একটা লবণ যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন ধরো H2SO4, এটা হচ্ছে অ্যাসিড, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্ষার, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমি তিনটে নাম দিলাম, একটা লবণের নাম দিলাম। যদি বলা হয় একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণের নাম লেখো NaCl, যদি বলে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিডের নাম লেখো HCl, H2SO4, এগুলো সবই হবে। এবং যদি বলে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য ক্ষারের নাম লেখো, তাহলে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, সংকেত লিখে দিয়েছি, তুমি একবার দেখে নাও। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা হবে, তো স্যার যারা আংশিকভাবে বিয়োজিত হবে। তাহলে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে আমরা কি বলবো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আংশিকভাবে বিয়োজিত হয় যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাদেরকে আমরা বলছি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে মাথায় রাখবো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি হবে, যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আংশিকভাবে বিয়োজিত হচ্ছে, পুরো বিয়োজিত হচ্ছে না। উদাহরণ দিচ্ছি একটা, ধরো আমি কি করলাম, 10টা CH3COOH নিলাম, এটার নাম কি রে, না তো স্যার এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। মাথায় রাখবে এর নাম অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগার তৈরি করতে কাজে লাগে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড। এবার 10টা অ্যাসিটিক অ্যাসিড থেকে দেখলাম কি, না তো স্যার 5টা H+ তৈরি হচ্ছে, 5টা CH3COO- তৈরি হচ্ছে, আর স্যার 5টা গোটা থেকে যাচ্ছে। তাহলে দেখ এখানে দেখ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়নি, তুই চোখের সামনে দেখতে পাচ্ছিস। আমি এটা উদাহরণ দিলাম, হাইপোথেটিক্যাল উদাহরণ, কিন্তু জীবনে এটা পরীক্ষা লিখতে যাও না, আমি বোঝার সুবিধার জন্য বললাম যাতে তোমরা বুঝতে পারো। তাহলে আমি এখানে কি করছি, 10টা অ্যাসিটিক অ্যাসিডের অণু নিলাম, কিন্তু দেখা যাচ্ছে 10টা অণু কমপ্লিটলি ভাঙেনি, দেখো এখানে ভেঙে গেছিল। তাহলে যেহেতু সম্পূর্ণরূপে ভাঙেনি, আংশিকভাবে ভেঙেছে, তাই এটাকে কি বলছি আমি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। স্যার এর উদাহরণ কি হতে পারে, না তো আমরা প্রথমে কি লবণ নিয়েছি, যেমন ধরো NH4Cl, এটা হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে স্যার, আমরা যদি অ্যাসিডের মধ্যে নিই তাহলে স্যার CH3COOH হতে পারে, আর ক্ষারের মধ্যে নিলে স্যার NH4OH হবে। তাহলে আমরা 3 প্রকারের মৃদু তড়িৎ বিশ্লেষ্য দেখলাম, 3 প্রকারের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখলাম। আর এক প্রকারের তড়িৎ বিশ্লেষ্য হয় যাদেরকে বলা হয় ছদ্ম তড়িৎ বিশ্লেষ্য। ছদ্ম মানে কি, এরা দেখতে তড়িৎ বিশ্লেষ্যের মতো নয়, কিন্তু আচরণ করে তড়িৎ বিশ্লেষ্যের মতো, তাই এদেরকে বলি আমরা ছদ্ম তড়িৎ বিশ্লেষ্য। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, হয়তো তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে দেওয়া আছে, দেখে নিও একবার পরে। তো ছদ্ম তড়িৎ বিশ্লেষ্য কি, এরা তড়িৎ বিশ্লেষণের মতো আচরণ করে কিন্তু তড়িৎ বিশ্লেষণ মতো দেখতে লাগে না। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমরা যখন কবিতা বা কবি পড়ি তখন দেখবে সেই কবি বা কবিতা বা সাহিত্যিক ঔপন্যাসিকের ছদ্মনাম থাকে। ছদ্মনাম ইন দ্য সেন্স যে সেই ব্যক্তির নিজের পরিচয়টা ওই পত্রিকায় রাখে না। যেমন ধরো হুতুম প্যাঁচা, যদি নাম শুনে থাকো, হুতুম প্যাঁচা এমন একজন যে কি করতো, কালীপ্রসন্ন সিংহ, তিনি হুতুম প্যাঁচা নামে কোন একটা পত্রিকায় লিখতেন। ধরো দেশ নামক একটা পত্রিকা আছে, সেই দেশ পত্রিকায় কোন একটা লেখা আসছে, তার নামে শেষে লেখা আছে হুতুম প্যাঁচা। মানে আমরা কি জানছি, হুতুম প্যাঁচা একজন কেউ আছেন যিনি এগুলো লিখছেন, কিন্তু তার আসল নাম আমরা জানি না। কিন্তু সে হয়তো পাশে বসে সেই আমার গল্প শুনছে, যে
যে জানো জানো হুতুম প্যাঁচা এ লিখেছে, ও বলছে হ্যাঁ হুতুম প্যাঁচা একটা ভালো লোক, কিন্তু ওই হুতুম প্যাঁচা কালী প্রসন্ন সিংহ, কারণ ছদ্ম আমরা তো জানি না যে ওই কিনা। তাহলে এইরকম সিচুয়েশনকে আমরা বলি ছদ্ম। তাহলে সিউডো, সো এটা হচ্ছে সিউডো ইলেকট্রোলাইটস বা ছদ্ম তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষণের মতো আচরণ করলেও তড়িৎ বিশ্লেষণের মতো দেখতে লাগে না। তো এটা পরীক্ষায় নেই, আমাদের সিলেবাসেও নেই। আই হোপ বললাম সাবকনসিয়াস মাইন্ডে কখনো মনে থাকবে, তোমরা নোটসে আছে অবভিয়াসলি পড়ে নেবে। ক্লিয়ার? তাহলে তড়িৎ বিশ্লেষ্য পড়লাম। এবার এই যে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে কি করছি, নতুন পদার্থ তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলবো আমরা তড়িৎ বিশ্লেষণ। এই প্রক্রিয়াটাকে কি বলবো, তড়িৎ বিশ্লেষণ। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষণ যে প্রক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, যে প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, যে প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ, আমি অনেক আস্তে আস্তে বলছি, নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে, ইলেকট্রোলাইসিস। সেই প্রক্রিয়াকে কি বলে, তড়িৎ বিশ্লেষণ। কেউ লিখছো না? খাতা লিখবে সবাই, তড়িৎ বিশ্লেষণ বলে। তাহলে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তার মানে আমরা কি করব, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ চালনা করব, এবং তড়িৎ চালনা করলে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ, এই প্রক্রিয়াটাকে বলবো কি, তড়িৎ বিশ্লেষণ। যেমন ধরো তুমি একজন, কি তোমার শরীর খারাপ হয়েছে, তুমি কোথায় যাবে, তোমার শরীর খারাপ হয়েছে, তুমি হাসপাতাল গেলে, হাসপাতালে দুদিন ভর্তি টর্তি হলে, দিয়ে তোমার কি হলো, শরীর টরীর যা খারাপ ছিল ঠিক হলো, দিয়ে বাড়ি ফেরত চলে এলে। তাহলে কি হলো, তোমার হলো ট্রিটমেন্ট। সেই প্রক্রিয়াটাকে কি বলছি, ট্রিটমেন্ট। যেমন প্রক্রিয়াটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। কি হলো, আমি হাসপাতাল গেলাম, মানে আমি হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষ্য। আমার উপর কি হচ্ছে, এক্সপেরিমেন্ট হয়েছে, যে আমাকে এই ওষুধটা দিয়েছে, ওই ওষুধটা দিয়েছে, এবং আমাকে কোনো একটা জায়গায় রেখেছিল। কোথায় রেখেছিল, হাসপাতাল। তেমনি তড়িৎ বিশ্লেষ্য করার জন্য কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যকে পাত্রে রাখতে হবে, নাকি রে, কোনো একটা পাত্রে রাখতে হবে। তাহলে সেই পাত্রটাকে আমরা কি বলি বলতো, ভোল্টামিটার। কি বলা হয়? তো ধরো যে কোনো একটা পাত্র চয়েস করলাম, এটা একটা কোনো পাত্র, সেই পাত্রটাকে আমি বলছি কি, ভোল্টামিটার। তাহলে স্টার দিয়ে লেখা রাখো, যে পাত্রের মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। যে পাত্রের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। তাহলে এখানে দেখো ভোল্টামিটার একটা পাত্র, তাহলে এটাই অবভিয়াসলি স্যার ভোল্টামিটার। ঠিকই আছে, এটাই ভোল্টামিটার আমার। ভোল্ট মিটার নয় কিন্তু, হ্যাঁ ভোল্ট মিটার কিন্তু বিভব প্রভেদ মাপে, নাকি আগের দিন পরীক্ষা দিয়েছিলাম। ভোল্ট মিটার বিভব প্রভেদ মাপে, ভোল্টামিটার কি করে, তড়িৎ বিশ্লেষণ করে। তাহলে এটা হচ্ছে ভোল্টামিটার একটা পাত্র যার মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ হবে। এবার দেখো, তড়িৎ বিশ্লেষণ হতে গেলে আমাকে কি করতে হবে, এর মধ্য দিয়ে তড়িৎ পাঠাতে হবে। হ্যাঁ না বলা যায়, তড়িৎ পাঠাতে হবে। এবার তড়িৎ পাঠানোর জন্য আমি ডাইরেক্ট তার ভরে দিই না, আমরা বিশেষ দুটি দণ্ডের মধ্য দিয়ে তড়িৎ চালনা করি, এদেরকে বলা হয় তড়িৎ দ্বার। কি বলা হয়, তড়িৎ দ্বার। তাই দেখো, যে দণ্ডের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ চালনা করা হয়, যে দণ্ডের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ চালনা করা হয়, যে দণ্ডের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ চালনা করা হয় তাদের তড়িৎদ্বার বলে। যে দণ্ডের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ চালনা করা হয় তাদের তড়িৎদ্বার বলে। এখন ব্যাটারি থেকে তড়িৎ পাঠালে পরে তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে যাবে। মাথায় রাখবে, ব্যাটারি থেকে যে তড়িৎ আসে সেই তড়িৎটাকে আমরা কি বলি, ডিসি না এসি বলতো? ডিসি, সমপ্রবাহ। মনে পড়ছে, ক্লাসে বহুবার চিল্লেছিলাম সমপ্রবাহ বা ডিসি। সেই জন্য মনে রাখবে তড়িৎ বিশ্লেষণ কিন্তু ডিসিতে হয়, এসিতে হবে না। তাহলে স্টার দিয়ে একটা কথা লিখে রাখবে, তড়িৎ বিশ্লেষণ সর্বদা সমপ্রবাহ বা ডিসিতে হবে। তড়িৎ বিশ্লেষণ সর্বদা সমপ্রবাহ
বা ডিসি তে হবে, এটা মাথায় রাখবি, কিন্তু এসি তে জীবনে হবে না। তাহলে সমপ্রবাহ বা ডিসি তে তড়িৎ বিশ্লেষণ হবে। তাহলে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাকে কি প্রবাহ দিতে হবে ভাই? ডিসি বা সমপ্রবাহ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাকে কি প্রবাহ লাগবে? সমপ্রবাহ বা ডিসি। ভেরি গুড। এখন তাহলে ব্যাটারি যখনই লাগাবো, তাহলে তোমরা বলবে ব্যাটারির একটা প্রান্ত পজিটিভ হয় আর একটা প্রান্ত কি হয়? নেগেটিভ। মানে এটা ব্যাটারির ধনাত্মকের সাথে যুক্ত, এটা ব্যাটারির ঋণাত্মকের সাথে যুক্ত। এবার এই ধনাত্মক ঋণাত্মকের উপর ভিত্তি করে তড়িৎদ্বারকে আমরা দুভাগে ভাগ করেছি। একটাকে বলবো অ্যানোড আর একটাকে কি বলবো? ক্যাথোড। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত তাকে কি বলবো? অ্যানোড। আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত সেটাকে কি বলবো? ক্যাথোড। তাই মাথায় রাখবি, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত সেটাকে বলবো আমরা অ্যানোড। তাহলে এখানে দেখো প্লাস আছে বলে এটাকে আমি কি বলছি? অ্যানোড। মাইনাস আছে বলছি এটাকে কি বলছি আমি? ক্যাথোড। তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যেটা যুক্ত সেটাকে কি বলছি আমি? অ্যানোড। আর যেটা ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত সেটাকে কি বলছি? ক্যাথোড। তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে সেটা যুক্ত সেটা হচ্ছে অ্যানোড, আর ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত সেটা কি বলছি? ক্যাথোড। তাহলে ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত এটাকে বলছি আমরা কি? অ্যানোড। আর ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত বলছি ক্যাথোড। এই যে আমি 4 বার কথাটা বললাম বোধহয় নাকি? তাহলে সুস্থ মস্তিষ্কের ব্যক্তি 4 বার বললে পরে অ্যাটলিস্ট লিখে নিতে পারবে যে ধনাত্মক প্রান্ত যেটা যুক্ত থাকে তাকে বলছি অ্যানোড, ঋণাত্মকটাকে বলছি ক্যাথোড। অনেকেই দেখছি তোমরা লিখছো না, তাদের গার্জেন আমাকে বারবার বলছে স্যার আমার ছেলেটা দেখবেন ক্লাসে মন দেয়। এবার কি করবো সে ছেলেটাকে? আমি বলো, ক্লাসের প্রথমেই কি বলেছিলাম যে যা করাবো সেগুলো লিখবে, যা বলবো সেগুলো একটু লিখবে, বোঝো, লেখো। আমি কি খুব তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছি? এমন তো নয় গড় 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 পড়াচ্ছি। প্রত্যেকটা টপিকই তো বোঝানোর চেষ্টা করছি এবং ভেঙে ভেঙে বোঝাচ্ছি আমি। পড়াশোনা করার মন না থাকলে এখন বলতে হবে তো আমাকে, কানে কানে এসে বলো স্যার আমার না পড়তে ভালো লাগছে না, আমি কি করবো বলুন তো? কিছু একটা মাকে বলবো, ব্যবস্থা করে দেবে। বেকার ভাই টাকা ওয়েস্ট করে লাগবে, টাকার যথেষ্ট দাম আছে, তাই না? বলো প্লিজ, সবাইকেই বলছি পড়ার ইচ্ছা থাকলে পড়ো। ওই মানে ঠেকা, গাছ যখন ঝড়ে উল্টে যায় না, ঠেকা দিই আমরা যে না এই দিক দিয়ে যেটা ঝড় এলে উল্টে যায়, এদিক দিয়ে এদিক দিয়ে এদিকে চাইলে ঠেকা দিয়ে, ওই ঠেকা ঠুকি দিয়ে পড়াশোনা করে কোনো লাভ নাই, বিলিভ মি। ও পড়াশোনা করে কি করবা, তাই না? আমরা সবাইকে ফার্স্ট হতে বলছি না, আমি বলছি তুমি নিজের বেস্টটুকু তো দাও, যে না পরে যেন এই রিগ্রেশনটুকু না আসে যে না আমি সেই টাইমে পড়িনি, পড়লে আমি আরো ভালো হতো। যেমন আমি নিজেকে রিগ্রেট করি যে আমি যদি আরো ভালো পড়তাম আরো ভালো হতো। স্যার আপনি কি রিগ্রেট করেন? আরে রিগ্রেট তো হয় যে তোদের বয়সে তো আমি এত পড়িনি, আমি তোদের বয়সে তো পড়িনি, আমার মাথা ভালো ছিল, পড়লে লিখতে পারতাম বলে আমি পেরে যেতাম। একটা থাকে ন্যাচারালি সিলেক্টেড আর একটা থাকে হার্ড ওয়ার্কার। এখন ন্যাচারালি যে সিলেক্টেড হয় না, সে কোনোদিনও সেকেন্ড পজিশনের মর্ম বুঝে না। আমি ক্লাসে সবসময় ফার্স্টই হতাম মোটামুটি, তো আমি কোনোদিনও ফার্স্টের বুঝতাম না যে ফার্স্ট হতে গেলে কি লাগে। কারণ আমি কি করতাম, পড়তাম, পড়া হয়ে যেত, স্কুলে লিখে দিতাম, ফার্স্ট হয়ে যেতাম, এটাই ফ্যাক্ট। তো আমি কোনোদিন বুঝিনি যে ফার্স্ট হতে গেলে অ্যাকচুয়ালি পরিশ্রম কত করতে হয়। তো আমি সেকেন্ড মাঝে মধ্যে দেখতাম, আমি হয়তো 4 ঘন্টা পড়ছি, ও 14 ঘন্টা পড়ছে, দিয়েও সেকেন্ড হচ্ছে, আমি 4 ঘন্টা পরে ফার্স্ট হয়ে যাচ্ছি, কারণ আমার এটা স্ট্রং ছিল। তো যেমন ধরো রোনাল্ডো, মেসি, আমি উদাহরণ দিচ্ছি। মেসি ন্যাচারালি সিলেক্টেড, যে সে ভালো ফুটবল খেলবে। রোনাল্ডো ন্যাচারালি সিলেক্টেড ছিলই না, রোনাল্ডো বাই হার্ড ওয়ার্ক ওই পজিশনে এসছে যে মেসির সাথে লেভেলে গেছে, কিন্তু বাই ন্যাচারাল সিলেকশন মেসি ওয়াজ গ্রেট, মেসি ইজ গ্রেট, বাট রোনাল্ডো মেড হিমসেলফ গ্রেট, দেয়ার ইজ মাচ মোর ডিফারেন্সেস। তো আমি কোনোদিনও ন্যাচারালি সিলেকশনকে পাত্তা দিই না। না, ও তো ন্যাচারালি সিলেক্টেড, ও তো জিতবেই, ও তো পরীক্ষায় বসলে ফার্স্ট হবেই, বাট যে হার্ড ওয়ার্ক করছে আমাকে তার দিকে দেখতে হয়, যে না এই ছেলেটা হার্ড ওয়ার্ক করছে, এই মেয়েটা হার্ড ওয়ার্ক করছে, আমি এর পিছনে আমি আসছি। কিন্তু ন্যাচারালি সিলেক্টেড কি, আমার কাছে এসে বাড়ি চলে যাবে, ও নিজেই পড়বে। কিন্তু এই হার্ডওয়ার্ক মেয়েটা কি করবে, হার্ডওয়ার্ক মেয়েটা আরো ডেভেলপ হতে চাইছে, কিন্তু ওর তো অলরেডি ব্রেন আছে না। তাহলে ওকে যে একটু একটু জাস্ট এইটুকু বলি, এইটুকু বাস, ও সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে দেবে, কারণ ও ন্যাচারালি সিলেক্টেড, মাথাতে ঢুকে গেছে। কিন্তু যে হার্ডওয়ার্ক করছে সে অ্যাকচুয়ালি ওকে টেক্কা দেওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। তো হার্ডওয়ার্কের দাম তো আছে। তো আমি সেই হার্ডওয়ার্কের দাম কোনোদিন বুঝিনি, আমি এখন বুঝছি যে পরিশ্রম কতটা কষ্ট জিনিস। আমি যখন তোমাদের দেখবো অনেক সময় মানে শর্টস দিই, আমি যে প্রবলেমগুলো করাই কিছু কিছু 11-12 জয়েন্ট লেভেলের, সেই প্রবলেমগুলোর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়। তখন আমি বুঝি যারা ইউটিউবে পড়ায় তারা অ্যাকচুয়াল কত পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করতে হয় তাদেরকে।
সেই জন্য একটু মন দাও। এমনিতেই সাবজেক্টটা একটু টাফ অনেকের কাছে, যদি মন না দাও আরো টাফ লাগবে ভাই, স্বাভাবিক না? একটু সময় দাও। আমি লিখতে কেন বলছি, লেখার পেছনের গুরুত্বটা হচ্ছে লিখলে একবার সেগুলো তোমার মাইন্ডে থাকে, সাবকনসিয়াস মাইন্ডে লেখাটা খুব দরকার হয়, কারণ লিখছো তো মাইন্ডে বেশি কাজ করে। তাহলে যে তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত ছিল তাকে কি বলছি আমি? অ্যানোড। যেটা ঋণাত্মকের সঙ্গে ছিল সেটাকে কি বলছি? ক্যাথোড। ওকে, আমরা তড়িৎ বিশ্লেষক কি নেব না, তো আমরা এখানে যে তড়িৎ বিশ্লেষণটা করব সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। কি করব? সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তাহলে এটা আমরা করছি এখন কি, এই ছদ্মটাকে কেটে লিখছি এখানে, সোডিয়াম ক্লোরাইডের গলিত গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ। হ্যাঁ, আমরা এই টপিকটা আলোচনা করছি এখন। আমরা গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করব। তাহলে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমি কি করলাম স্যার? একটা পাত্র নিলাম, সেই পাত্রটার নাম কি রে? ভোল্টামিটার। আমি কি করেছি স্যার? তড়িৎ বিশ্লেষণ করব। এখন তড়িৎদ্বার কি নিয়েছি স্যার? একটা অ্যানোড আছে, একটা ক্যাথোড আছে। এবার এই তড়িৎদ্বারটা কি দিয়ে তৈরি সেটাও তো ভাবতে হবে। তড়িৎদ্বারটা কি দিয়ে তৈরি হবে স্যার? কোনো না কোনো ধাতু দিয়ে তৈরি হবে। হ্যাঁ না বলো? কেন? ধাতু তড়িতের কি হয়? সুপরিবাহী। ধাতু দিয়ে তৈরি হবে স্যার। এবার কোন ধাতু হবে স্যার? লোহা, অ্যালুমিনিয়াম, প্ল্যাটিনাম, কত কি আছে। তো আমরা এমন তড়িৎদ্বার চয়েস করব যেটা সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরকম তড়িৎদ্বারগুলোকে বলা হয় নিষ্ক্রিয় তড়িৎদ্বার। তাহলে তড়িৎদ্বারকে এগেইন দুভাগে ভাগ করব, একটা হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার, একটা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। তাহলে নিষ্ক্রিয় তড়িৎদ্বার আর একটা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। নিষ্ক্রিয় তড়িৎদ্বার কাদের বলা হয় না, তো যে সমস্ত তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে নেয়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণে বিক্রিয়ায় অংশগ্রহণ করে নেয়, তাদেরকে বলছি সক্রিয়। তাহলে এরা কি করবে? তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে নেবে। কেমন অংশগ্রহণ করবে? অ্যাক্টিভলি তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করবে। আর এরা কি করবে? তড়িৎ বিশ্লেষণে কোনো রকমের অংশগ্রহণ করবে না, শুধুমাত্র এরা কি করবে? তড়িৎ চালনা করে দেবে। অর্থাৎ তড়িৎদ্বারের কাজ ছিল তুমি তড়িৎকে ভাই এখানে ছেড়ে দাও, কিন্তু যারা সক্রিয় তড়িৎদ্বার তারা তড়িৎকে আনছে, তার সাথে এর সাথে বিক্রিয়াও করছে। আর যারা নিষ্ক্রিয় তারা বলছে না আমি বিক্রিয়া ফিক্রিয়া করবো না, তুমি তড়িৎ নাও, ভাগো, যাও। সিম্পল কথা। তাহলে যারা সক্রিয় তড়িৎদ্বার তারা কি করছে? তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে নিচ্ছে। কিন্তু যারা নিষ্ক্রিয় তড়িৎদ্বার তারা তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না, বরং তারা কি করছে? তারা চুপচাপ থাকছে, তড়িৎ নিয়ে যাও, বাড়ি যাও, তুমি যা মন যায় করো, আমাকে ছেড়ে দাও। তাহলে এইরকম একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার হচ্ছে প্ল্যাটিনাম। তো নিষ্ক্রিয় তড়িৎদ্বার যেহেতু প্ল্যাটিনাম, তাহলে আমরা এটা অবভিয়াসলি নেব কি? প্ল্যাটিনাম নির্মিত তড়িৎদ্বার। তাহলে এখানে কি লিখবো? তড়িৎদ্বারটা কি হবে? প্ল্যাটিনাম নির্মিত। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করতে গিয়ে কি শিখলাম স্যার? অনেক কিছু শিখছি স্যার। যে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে একটা পাত্র দরকার, তার নাম কি বলছি? ভোল্টামিটার। আমরা স্যার তড়িৎদ্বারটা বুঝলাম কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে আর তড়িৎদ্বারকে কভাগে ভাগ করা হয়। এখন তাহলে যদি আমি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করতে চাই, তাহলে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে প্রথমত স্যার আমাকে তড়িৎদ্বার চয়েস করে দিন। তড়িৎদ্বার কি নেবো না, তো স্যার তড়িৎদ্বার আমি নেবো কিসের বলো তো? নির্মিত, প্ল্যাটিনাম নির্মিত। এটা হবে আমার উত্তর, যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কি নেবো? প্ল্যাটিনাম নির্মিত তড়িৎদ্বার। আচ্ছা, তুমি তড়িৎ বিশ্লেষ্য কি নিয়েছো বলো তো? তড়িৎ বিশ্লেষ্য কি নিয়েছো বলো? তড়িৎ বিশ্লেষ্য কার তড়িৎ বিশ্লেষণ করবে তুমি? স্যার গলিত NaCl। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কি নেবে তুমি বলো? গলিত NaCl স্যার, গলিত NaCl। তাহলে তুমি গলিত NaCl নিয়েছো, এটা হচ্ছে তার তড়িৎ বিশ্লেষণ করছো। কার করছো বেটা? গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করছো। এখন গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ তুমি করছো, তাহলে গলিত NaCl কি গলিত NaCl অবস্থায় থাকবে? কেমন ভাবে থাকবে? আমি একটু আগেই দেখিয়েছি যে গলিত NaCl এইভাবে থাকে নাকি? হ্যাঁ না বলো? তার মানে এটাকে বলবো আমরা বিয়োজন বিক্রিয়া। ধাপগুলো মনে রাখো, বিয়োজন বিক্রিয়া। তাহলে বিয়োজন বিক্রিয়া কি হবে স্যার? না তো NaClটা ভেঙে গেছে নাকি রে? NaClটা কি হয়ে গেছে বলতো? ভেঙে গেছে, দিয়ে কি তৈরি করেছে? Na+ আর কি তৈরি করেছে? Cl-। এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তাহলে বিয়োজন বিক্রিয়াটা কি হচ্ছে স্যার? না তো NaClটা ভেঙে গেছে, NaCl ভেঙে গিয়ে কি তৈরি করেছে? Na+ আর কি তৈরি করেছে? Cl-। এটা বলছি আমরা বিয়োজন বিক্রিয়া। তাহলে লজিক্যালি আমরা তড়িৎদ্বার লিখলাম প্ল্যাটিনাম নির্মিত। কার তড়িৎ বিশ্লেষণ করছি স্যার? গলিত NaCl এর। আর বিয়োজন বিক্রিয়াটা কি হলো? NaCl Na+ Cl-। তার মানে আমি এখানে বলতে পারি স্যার যে এই জায়গাটায় শুধুমাত্র কি আছে বলতো? Na+ আছে আর কি আছে? Cl-। মানে এখানে ভরে ভরে Na+ আর Cl- আছে, শুধু Na+ আর Cl- আছে। মানে ধরো ধরো এতটা পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য ভরে রেখেছো তুমি, মানে পুরো ট্যাঙ্কার জুড়ে শুধু Na+ আছে আর কি আছে? Cl-। আর কিছু আছে? নাই।
শুধু কি আছে Na প্লাস আর Cl মাইনাস। কেন তুমি দেখলে স্যার NaCl ভেঙে তো এটাই তৈরি হয়, Na প্লাস আর কি তৈরি হচ্ছে Cl মাইনাস। তাহলে এখানে শুধুমাত্র Na প্লাস আর Cl মাইনাস আছে, আর কিছু নাই স্যার, কিছু আছে নাই। এবার এই তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত, তো ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত বলে এটা নিজেও ধনাত্মক থাকবে, হ্যাঁ না বলো। আর এই তড়িৎদ্বারটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত, মানে এটাও কি থাকবে ঋণাত্মক থাকবে। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে একটা তড়িৎদ্বার ধনাত্মক, একটা তড়িৎদ্বার ঋণাত্মক। আচ্ছা প্রথমে আসি ক্যাথোডে, ক্যাথোডটা ঋণাত্মক। তুমি বলো ঋণাত্মক তড়িৎদ্বার এদের দুটোর মধ্যে কাকে আকর্ষণ করবে, কেন বলো তো, এটা প্লাস এটা মাইনাস, এটা নিজে মাইনাস, তা তুমি নিজে স্পষ্ট বলবে স্যার Na প্লাসটাকে ও কি করবে বলুন তো, আকর্ষণ করবে, হ্যাঁ না বলো। কেন Na প্লাসটাকে আকর্ষণ করবে, ছোটবেলায় পড়েছো, ঋণাত্মক আধান ধনাত্মক আধানকে কি করে আকৃষ্ট করে। তো যেহেতু ঋণাত্মক আধান ধনাত্মক আধানকে আকৃষ্ট করে, তাহলে স্যার Na প্লাসটা কি করবে মাইনাস দ্বারা আকৃষ্ট হবে। তার মানে এটা কি ছিল বলতো Na প্লাস, Na প্লাসকে কি বলে বলতো ক্যাটায়ন, নাকি রে, Na প্লাসকে কি বলে বলতো ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন কোন দিকে যাবে বলতো, ক্যাথোডের দিকে, হ্যাঁ না বল। তাহলে তড়িৎ বিশ্লেষণে ক্যাটায়ন কোন দিকে যায়, ক্যাথোডের দিকে। তাহলে স্যার অ্যানায়ন কোন দিকে যাবে, অ্যানোডের দিকে। তাহলে স্টার দিয়ে একটা কথা লিখে রাখবে, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন যায় ক্যাথোডের দিকে আর অ্যানায়ন যায় অ্যানোডের দিকে। তাহলে স্টার দিয়ে একটা কথা লিখে রাখবো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাটায়ন যায় ক্যাথোডের দিকে আর অ্যানায়ন যায় অ্যানোডের দিকে। তাহলে একটা কথা এখানে মাথায় ঢুকে রাখলাম যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় স্যার ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে আর অ্যানায়ন যাবে অ্যানোডের দিকে। ভেরি গুড। তাই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে আর অ্যানায়ন যাবে অ্যানোডের দিকে। এই হচ্ছে গল্প স্যার। এখন তুমি দেখো তাহলে যদি ক্যাথোডের বিক্রিয়া দেখি, ক্যাথোডে কি ঘটছে, তাহলে ক্যাথোড বিক্রিয়া বলে আমি দেখব। ক্যাথোড বিক্রিয়া কি হবে ভালো করে দেখো, ক্যাথোড বিক্রিয়া কি হবে। তাহলে স্যার ক্যাথোড বিক্রিয়া কি হবে না, তো ক্যাথোডে কে যাচ্ছে বলো, ক্যাথোডে কে যাচ্ছে, চোখে দেখো বলো, ক্যাথোডে কে যাবে Na প্লাস, ক্যাটায়ন যাবে না, ক্যাথোডে কে যাবে Na প্লাস। তাহলে ক্যাথোডে কে গেল স্যার, না তো ক্যাথোডে গেল তো Na প্লাস। Na প্লাস মানে এর মধ্যে কি আছে বলো তো, ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে, মানে দেখো প্লাস আছে, ইলেকট্রনের কি আছে ঘাটতি আছে, ইলেকট্রনের মধ্যে অভাব আছে। আর যে সে যেখানে যাচ্ছে ক্যাথোড, সেখানে দেখো ভরে ভরে মাইনাস, মানে ইলেকট্রন আছে, হ্যাঁ না বলো। তার মানে এখানে প্রচুর ইলেকট্রন আছে আর ইলেকট্রনের ঘাটতি আছে। মানে এরকম ব্যাপার, তোমার কাছে প্রচুর টাকা আছে আর আমি তোমার কাছে ফিজ চাইছি যে বাবু ফিজটা দিয়ে দাও আমার, তোমার টাকা আছে অনেক, তুমি আমাকে দিতে পারছো না, 3-4 মাস ধরে আটকে রেখেছো। তো ও কি করবে, ও বলবে ঠিক আছে স্যার নেন আপনার ফিজ আপনি নিয়ে যান, কি করবেন আপনি অ্যাডভান্স নিয়ে নেন 2-4 মাসের, যান। এরকম হবে না যদি বা। তো Na প্লাস কি হবে, তাহলে এর ইলেকট্রনের ঘাটতি ছিল আর এর এখানে কি ছিল প্রচুর ইলেকট্রন, তাহলে ও কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে। কেন স্যার, একটাই নিল, ওর ঘাটতি কটা ইলেকট্রনের আছে একটা, তো নেবেও কটা একটা। তার মানে Na প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করে দিল বলতো Na। এইটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। তার মানে মাথায় রাখবি ক্যাথোডে সব সময় কি করবে, ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করবে। এবার একটা করবে না দুটো করবে সেটা তো তার ব্যাপার। তাহলে একটা কথা মাথায় রাখলাম কি, ক্যাথোডে ক্যাটায়ন কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। বুঝতে পারলাম, ক্যাথোডে ক্যাটায়ন কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। ক্যাথোডে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাথোডে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করবে। একদম ক্লিয়ার। ইলেকট্রন গ্রহণ বিক্রিয়াটাকে আমরা কি বলি, জারণ না বিজারণ, বিজারণ। সেজন্য মাথায় রাখবি ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটে সেই বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটে সেটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে মাথায় রাখবি ক্যাথোডে ক্যাটায়ন সর্বদা ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাথোডে ক্যাটায়ন কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে। আর অ্যানোডে কি হবে উল্টোটা। এবার যদি আমরা অ্যানোড বিক্রিয়া দেখি, তাহলে আমরা যদি এখন অ্যানোড বিক্রিয়া দেখি, তাহলে অ্যানোড বিক্রিয়া কি হবে, তাহলে অ্যানোডে কে যাবে বলো, অ্যানোডে কে যাবে Cl মাইনাস স্যার, অবভিয়াসলি স্যার অ্যানোডে Cl মাইনাস যাবে। তাহলে অ্যানোডে Cl মাইনাস গেল। এবার তুমি দেখো Cl মাইনাসের কাছে ইলেকট্রন বেশি আছে আর যে অ্যানোড তার কাছে ইলেকট্রন কি আছে বলো তো কম, কেন প্লাস। মানে এরকম ব্যাপার, তুমি আমার কাছে এসে টাকা গুনছো আর তোমার 3 মাসের ফিস বাকি আছে, Cl মাইনাস, তাহলে লজিক্যালি Cl মাইনাস এর মধ্যে ইলেকট্রন অনেক বেশি আছে, এর মধ্যে অনেক বেশি আছে। আর এখানে গেছে কি এর ইলেকট্রনের অভাব আছে, তাহলে ও কি করবে ইলেকট্রন দিয়ে দেবে। তো কটা ইলেকট্রন দেবে, যটা ইলেকট্রন বেশি আছে। কটা ইলেকট্রন বেশি আছে স্যার, মাইনাস। শুধু যদি মাইনাস একটা থাকে তাহলে কটা ইলেকট্রন অভাব বেশি আছে, একটা। যদি -2 থাকতো কত, দুটো লিখতাম। তো যেহেতু একটা ইলেকট্রন বেশি আছে মাইনাস, সেই জন্য ও কি করবে বলো তো একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে, একটা ইলেকট্রনকে
ছেড়ে দেবে, দিয়ে তৈরি করবে Cl। এরকমই দুটো Cl মিলে তৈরি হবে ক্লোরিন গ্যাস, এবং এই বিক্রিয়াটাকে কি বলবো বলতো? জারণ। তার মানে মাথায় রাখবে, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে তৈরি হয় সোডিয়াম আর অ্যানোডে তৈরি হয় ক্লোরিন। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে তৈরি হয় সোডিয়াম আর অ্যানোডে তৈরি হয় ক্লোরিন। বলো কি? তাহলে ক্যাথোডে কি হচ্ছে? তাহলে একটা কথা লিখে রাখবো আমরা এরপর, যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে, নিচে লাইনে লিখবো এগুলো হওয়ার পর, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে তৈরি হয় সোডিয়াম আর অ্যানোডে পাওয়া যায় ক্লোরিন। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে পাওয়া যায় সোডিয়াম আর অ্যানোডে পাওয়া যায় ক্লোরিন। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে পাওয়া যায় সোডিয়াম আর অ্যানোডে পাওয়া যায় ক্লোরিন। এতদূর পর্যন্ত আমরা বুঝাতে পারলাম? আই হোপ ক্লিয়ার হয়েছে সবার। গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে পাওয়া যায় সোডিয়াম আর অ্যানোডে কি পাওয়া যায়? ক্লোরিন। দেখলে তাই তো হলো নাকি রে? আর ক্যাথোডে কি বিক্রিয়া হয় বলতো? বিজারণ বিক্রিয়া। অ্যানোডে কি বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি এতদূর পর্যন্ত। এবার হেডিং করো জলের তড়িৎ বিশ্লেষণ। টপিকের নাম লেখো জলের তড়িৎ বিশ্লেষণ। এখন দেখো, জলের তড়িৎ বিশ্লেষণ যদি আমরা করতে চাই, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না। বিশুদ্ধ জলে উপযুক্ত পরিমাণ আয়ন উপস্থিত না থাকার ফলে তা তড়িৎ পরিবহন করতে পারে না। তাই লজিক্যালি জলের মধ্যে উপযুক্ত পরিমাণে আয়ন উপস্থিত থাকে না। যেহেতু জলের মধ্যে উপযুক্ত পরিমাণ আয়ন উপস্থিত থাকে না, সেই কারণে জল তড়িৎ পরিবহন করতে পারে না। অবভিয়াসলি পারলো না, তাহলে বিশুদ্ধ জল তড়িৎ বিশ্লেষ্য নয়। সেই কারণে বিশুদ্ধ জল তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য মানে কি বলতো? যারা তড়িৎ বিশ্লেষণ নয়, যারা তড়িৎ বিশ্লেষ্য নয় তাদেরকে কি বলা হয়? তড়িৎ অবিশ্লেষ্য। সেই কারণে বিশুদ্ধ জল কি হচ্ছে? তড়িতের অবিশ্লেষ্য। কারণ কি? তড়িৎ পরিবহন করতে পারছে না। কিন্তু বিশুদ্ধ জলে সামান্য পরিমাণ লবণ বা অ্যাসিড মিশিয়ে দিলে অবিশ্লেষ্য। কিন্তু বিশুদ্ধ জলে সামান্য পরিমাণ লবণ বা অ্যাসিড মিশিয়ে দিলে উপযুক্ত পরিমাণ আয়ন তৈরি হয় এবং তা তড়িৎ পরিবহন করতে পারে। তার মানে বিশুদ্ধ জলে সামান্য পরিমাণ যদি অ্যাসিড বা লবণ মিশিয়ে দিই, হ্যাঁ, এসি অফ করবো না, হবে না। বিশুদ্ধ জল সামান্য পরিমাণ কি হচ্ছে? অ্যাসিড বা লবণ মিশিয়ে দিলে পরে তার মধ্যে যথেষ্ট পরিমাণ আয়ন উৎপন্ন হয়, এবং সেই আয়ন উৎপন্ন হওয়ার ফলে আমরা কি করছি? সেই তড়িৎ বিশ্লেষ্য রূপে বিশুদ্ধ জলকে ইউজ করতে পারছি। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় আমরা সামান্য পরিমাণ অ্যাসিড বা সেখানে কি মিশিয়ে দিই? লবণ। তোমরা যদি 3 ইডিয়টস মুভি দেখো, সেই 3 ইডিয়টস মুভিতে দেখবে যে কি করা হয়। 3 ইডিয়টস মুভিতে যখন র্যাঞ্চো প্রথম তোমাদের র্যাগিং এর শিকার হয়, তখন সে ঘরের ভেতরে ঢুকে, এবং সেই এক্সপেরিমেন্টটা কাইন্ড অফ এরকম টাইপেরই, যে আমাদের মূত্র তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে যেতে পারে। এবার জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় সেম ঘটনা ঘটে। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারছে না, কারণ তার মধ্যে উপযুক্ত আয়ন উপস্থিত থাকে না। সেই কারণে তার মধ্যে কিছু পরিমাণ অ্যাসিড বা কি মিশিয়ে দিচ্ছি আমি বলতো? লবণ। সামান্য পরিমাণ কি মেশাচ্ছি? লবণ বা কি মেশাচ্ছি? অ্যাসিড। এই লবণ বা অ্যাসিড মেশালে পরে সেটা কি করছে? তড়িৎ পরিবহন করতে পারছে, এবং বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে। লিখলেন না বাবা? হলো? এবার আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করার জন্য ভোল্টামিটারটাকে নিজের মতো করে ডিজাইন করব, নিজের ইচ্ছা মতো, চয়েস মতো।
তো জলের তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টামিটারটাকে এইভাবে আমরা বানাবো। কেমন দেখো, জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় ভোল্টামিটারটাকে আমরা এইভাবে বানাবো। এই এটা হচ্ছে বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণের জন্য ভোল্টামিটার। তাহলে এটা হচ্ছে সেই ভোল্টামিটার যেটা বানাবো। এখন বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় আমরা কি নেব? তড়িৎ বিশ্লেষ্য। স্যার তড়িৎ বিশ্লেষ্য কি কি নেবেন? দেখো এখানে যা লিখেছিলাম তাই লিখবো, তড়িৎ বিশ্লেষ্য। এখানে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করছিলাম, তাই তড়িৎ বিশ্লেষ্য কি নিয়েছিলাম বাবা? গলিত NaCl। এখানে কার তড়িৎ বিশ্লেষ্য করছি? জলের, তাই আমরা কি লিখবো? জল। কিন্তু কি লিখবো? সামান্য অ্যাসিড মিশ্রিত, নাকি রে? সামান্য অ্যাসিড মিশ্রিত, অল্প পরিমাণ অ্যাসিড মিশিয়েছি, বেশি মিশিয়ে নিয়ে আসি। তাহলে তড়িৎ বিশ্লেষ্য আমি কি নিচ্ছি? জল। কিন্তু কেমন জল নিচ্ছি? সামান্য অ্যাসিড মিশ্রিত। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষ্য কি নিচ্ছি? কি নিচ্ছি? জল। কিন্তু কেমন জল নিচ্ছি? সামান্য অ্যাসিড মিশ্রিত, সামান্য অ্যাসিড মিশ্রিত জল নিচ্ছি আমরা। তড়িৎ বিশ্লেষ্য তো নিলাম, এবার তড়িৎদ্বার কি চয়েস করবো স্যার? দেখো তড়িৎদ্বার আমরা অনেক চয়েস করতে পারি। এখানে যেমন প্ল্যাটিনাম তড়িৎদ্বার নিয়েছিলাম, এখানেও প্ল্যাটিনামই নেব। অনেকে বলতে পারে স্যার প্ল্যাটিনাম বাদে অন্য কিছু নিতে পারেন, আপনি গ্রাফাইট নিতে পারেন। গ্রাফাইট নেওয়া যায়, কিন্তু গ্রাফাইট নিলে সমস্যাটা কি হবে? গ্রাফাইট জলের সাথে বিক্রিয়া করতে পারে উচ্চ তাপে। যদি তাপমাত্রা বৃদ্ধি পায় সেক্ষেত্রে ওই গ্রাফাইটটা জলের সাথে বিক্রিয়া করে নেবে এবং কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড তৈরি করতে পারে। সেই কারণে আমরা গ্রাফাইটটাকে চয়েস করবো না। এখানে তড়িৎদ্বার রূপে আমরা শুধুমাত্র কি নেবো বলতো? প্ল্যাটিনাম তড়িৎদ্বার। তাহলে তড়িৎদ্বার রূপে কি নেব? না তো স্যার তড়িৎদ্বার রূপে নেব প্ল্যাটিনাম তড়িৎদ্বার। এবার তুমি দেখতে পাচ্ছ এটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত, এটা ব্যাটারির কি হচ্ছে বলতো? ঋণাত্মক প্রান্ত। যেটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত সেটাকে আমরা কি বলি রে? অ্যানোড। আর যেটা ঋণাত্মক প্রান্ত কি বলি? ক্যাথোড। তাহলে অবভিয়াসলি স্যার এটা কি হবে বলতো? অ্যানোড। আর এটা কি হবে? ক্যাথোড। তাহলে এটা হবে আমার ক্যাথোড, আর এটা কি হবে বলতো? আমার অ্যানোড। তাহলে ক্যাথোড অ্যানোড বুঝলাম যে এটা স্যার প্লাস আছে, সেই জন্য এটা হচ্ছে অ্যানোড প্লাস, আর এটা কি মাইনাস বলে এটা কি হবে? ক্যাথোড। তাহলে অ্যানোড ক্যাথোড তো বুঝলাম স্যার, ভেরি গুড। তাহলে আমরা জল নিয়েছি, তাহলে দেখো এখানে যা যা করাচ্ছি সেম সেম। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষ্য নিলাম, তড়িৎদ্বার নিলাম। এবার কি নেব? বিয়োজন বিক্রিয়া। তো পয়েন্ট লেখো বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কি হবে? না তো স্যার বিয়োজন বিক্রিয়া হবে H2O। দেখো এই চিহ্নটাকে ভালো করে দেখো, এটাকে বলা হয় উভমুখী চিহ্ন। H2O, H2O ভেঙে গিয়ে কি তৈরি করে বলতো? H+। আর কি তৈরি করে বলতো? OH-। এই চিহ্নটা মাথায় রাখবে, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, জলের বিয়োজন বিক্রিয়া। H2O অ্যারো দিয়ে H+ আর OH-। এটা হচ্ছে জলের বিয়োজন বিক্রিয়া। H2O অ্যারো দিয়ে কি লিখলাম? H+ আর OH-। ভেরি গুড। এটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণের বিয়োজন বিক্রিয়া। এখন আমরা যদি দেখি তাহলে এখানে শুধুমাত্র কি আছে বলতো? H+ আছে, আর কি আছে বলতো? OH-। H+ আছে, আর কি আছে? OH-। এগুলোই শুধু আছে, আর তো কিছু নাই। কেন? জলের বিয়োজন বিক্রিয়ার ফলে তুমি কি পেয়েছো? H+ পেয়েছো, আর কি পেয়েছো? OH-। তাহলে শুধুমাত্র H+ আছে আর OH- আছে। তাহলে এখন যদি আমরা ক্যাথোড বিক্রিয়া দেখি, তাহলে বলতো ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে কে যায়? মোনালিসা ক্যাথোডে কে যায়? হ্যাঁ, ক্যাথোডে ক্যাটায়ন। এখানে ক্যাটায়ন কোনটা? OH-। বেকার, আমি বেকার পড়াচ্ছি, বিলিভ ম্যাম, বেকার পড়াচ্ছি, তাই না? ক্যাটায়ন কি জিনিস তাই বুঝি না। এখানে লিখেও দিলাম যে কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন, নাকি রে? ওরা যা লিখিনি, Na+টা কি লিখেছিলাম? ক্যাটায়ন। আর Cl- টা কি লিখেছিলাম? মনটা কোথায় আছে জাস্ট ভাবছি, মনটা কোথায় আছে যে আমি ক্যাটায়ন চিনতে পারছি না, যে H+ যেটা সেটা ক্যাটায়ন, আর যেটা OH- সেটা কি বলি? অ্যানায়ন। ক্লাস 5, 6, 7 এর বোধহয় পড়া ক্যাটায়ন আর অ্যানায়ন।
তাহলে ক্যাথোডে কে যাবে? ক্যাটায়ন। ক্যাথোডে ক্যাটায়ন গেল, তাহলে ক্যাটায়ন কোনটা বেটা? ক্যাটায়ন হচ্ছে H+। হ্যাঁ না বলো, ক্যাটায়ন কি হচ্ছে? H+। এবার ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে কি করে বল? তাই কি শিখলাম? কি করে ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে কি করবে? ইলেকট্রন দিয়ে দিবে। আরে ভাই এই পড়াচ্ছি আমি এতক্ষণ ধরে, সিরিয়াসলি আমি লিখে দিলাম না যে ক্যাথোডে গিয়ে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করবে। হোয়াট ডু ইউ মিন বাই দিয়ে দেবে? মজা করছি এখানে আমি কি মজা করছি এখানে? প্রত্যেকটা কথা লিখে লিখে দিচ্ছি। ক্যাথোডে গিয়ে ক্যাটায়ন কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। আরে ভাই বোঝ না, এর ইলেকট্রনের অভাব আছে, প্লাস ও কি করবে? ইলেকট্রন। আর ক্যাথোডে গিয়ে গিয়েছে ইলেকট্রন প্রচুর পরিমাণে আছে, মাইনাস। তাহলে ক্যাথোডে গিয়ে আমি সেই জন্য মেথডিক্যাল ওয়েতে পড়াচ্ছি যাতে তোদের মনে থাকে, লিখে দিচ্ছি যে দেখো ভাই ক্যাথোডে গিয়ে ক্যাটায়ন ইলেকট্রন নেবে। তোমরা বোঝার থেকে বেশি মুখস্থর মধ্যে যাও। আমি বোঝাচ্ছি, মুখস্থ করার জিনিসও দিচ্ছি, তাই করছি তো। আমি প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে বোঝাচ্ছি এবং তার নিচে মুখস্থও করিয়ে দিচ্ছি যে দেখো ভাই ক্যাথোডে গিয়ে ক্যাটায়ন ইলেকট্রন নেবে, পাট স্যার দিয়ে দেবে। এই দাঁত বার করবে না। ক্যাথোড বিক্রিয়া কি হচ্ছে? ক্যাথোড হচ্ছে কি? ইলেকট্রন গ্রহণ করবে। কার থেকে ইলেকট্রন গ্রহণ করবে? ক্যাথোডের থেকে নেবে, সে ক্যাথোডের থেকে নেবে। তাহলে ক্যাটায়ন কি করবে? ক্যাথোডের থেকে কি করবে? ইলেকট্রন নেবে। তাহলে ইলেকট্রন স্যার নিল, কেন নিল? আরে ভাই তার তো ইলেকট্রনের অভাব আছে, প্লাস আছে, বুঝাচ্ছি তো ইলেকট্রনের অভাব আছে। অভাব আছে বলেই তো সে কি করছে? ইলেকট্রন নিচ্ছে। তাহলে H+ কি করলো? একটা ইলেকট্রন নিল। আচ্ছা ইলেকট্রন যদি নিয়ে নেয় তাহলে প্লাসটা চলে যাবে নাকি? ইলেকট্রন নিয়ে নিয়েছে, তাহলে প্লাস চলে গেল। তাহলে প্লাস চলে গেলে কি তৈরি হবে? H। এইরকম দুটো H যুক্ত হয়ে কি তৈরি হয় বলতো? হাইড্রোজেন অণু। সেই জন্য তুমি দেখবে কি ক্যাথোডের মধ্যে এখানে বুদবুদ বুদবুদ করে কি তৈরি হচ্ছে বলতো? হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ না বল, এখানে কি তৈরি হচ্ছে বুদবুদ করে? হাইড্রোজেন গ্যাস। তাহলে একটা কথা মাথায় রাখবো কি, এখানে কি গ্যাস তৈরি হচ্ছে? হাইড্রোজেন। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস পাবি তুই? হাইড্রোজেন গ্যাস। মনে থাকবে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস পাবি তুই? হাইড্রোজেন। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে পাবো আমি কত? হাইড্রোজেন। সেরকম ভাবে আমরা যদি অ্যানোড বিক্রিয়া দেখি, সেরকম ভাবে যদি আমরা অ্যানোড বিক্রিয়া দেখি, অ্যানোড বিক্রিয়া কি হবে? অ্যানোড বিক্রিয়া হবে কি না তো স্যার OH- অ্যানোডে যাবে। হ্যাঁ না বলো, OH- অ্যানোডে যাবে। তাহলে OH- অ্যানোডে গেল স্যার, OH- অ্যানোডে গেল, কিন্তু ওর কি আছে? ইলেকট্রন বেশি আছে ভাই, বোঝো, মাইনাস, ওই ইলেকট্রন বেশি আছে। আর অ্যানোডে কি আছে? ইলেকট্রন কম আছে, প্লাস। সেজন্য ও কি করবে? ইলেকট্রন বর্জন করবে। ভাই এইভাবে মনে রাখ, OH- অ্যানোডে এরকম ঘটনা ঘটে। তাহলে সে কি করবে? একটা ইলেকট্রন বর্জন করবে। ওকে, একটা ইলেকট্রন বর্জন করে দিল, দিয়ে কি তৈরি করলো? OH। এটা হচ্ছে মূলক, হাইড্রক্সিল মূলক। কি নাম এটার বললাম? হাইড্রক্সিল মূলক। এইরকম চারটে হাইড্রক্সিল মূলক, এরকম চারটে হাইড্রক্সিল মূলক যুক্ত হয়ে তৈরি করবে অক্সিজেন। আর কি তৈরি করবে বলতো? জল। তার মানে তুই কি দেখলি? যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে একটা গ্যাস পেলি, তার নাম কি রে শিবম? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস পেলি? হাইড্রোজেন। অ্যানোডে কি পাবি তাহলে? কি আছে? O2। তাহলে কি পেলি? অক্সিজেন। তাহলে এখানে একটা গ্যাস পাবো, সেটার নাম কি হচ্ছে বলতো? অক্সিজেন, O2 গ্যাস। তাহলে এখানে পাবো আমি হচ্ছে O2 গ্যাস। কেন পেলাম? কারণ তুই বল জল কি দিয়ে তৈরি? স্যার জল তৈরি হয় দুটো পদার্থ দিয়ে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা কি? অক্সিজেন। তাহলে জল যদি হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি হয়, তাহলে জলকে ভাঙলে তো আমরা স্যার তাই পাবো, হাইড্রোজেন আর কি পাবো? অক্সিজেন। সেই জন্য জলের তড়িৎ বিশ্লেষণ করলে আমরা হাইড্রোজেন আর অক্সিজেন পেয়ে গেছি। দেখা গেছে জলের তড়িৎ বিশ্লেষণ করলে আমরা যে হাইড্রোজেন আর অক্সিজেন পাই তার অনুপাত বা আয়তনের অনুপাতের যথেষ্ট পার্থক্য আছে। পার্থক্যটা কি স্যার? দেখা গেছে যে হাইড্রোজেন যতটা পরিমাণ তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে তার হাফ তৈরি হচ্ছে অক্সিজেন। অর্থাৎ আয়তনের দিক দিয়ে যদি আমরা ক্যাথোডে আর অ্যানোডে উৎপন্ন গ্যাস দেখি, ক্যাথোডের গ্যাস কি ছিল রে? ক্যাথোডের গ্যাস হাইড্রোজেন, আর অ্যানোডের গ্যাসটা কি ছিল রে? অক্সিজেন। তাহলে ক্যাথোড আর অ্যানোডের যদি আমরা গ্যাসের আয়তনের অনুপাত দেখি, আয়তনের অনুপাত, তাহলে কত হবে বলতো? 2:1। তাহলে মাথায় রাখবো ক্যাথোড আর অ্যানোডের ক্ষেত্রে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত হবে? 2:1। এটা দেখা গেছে পরীক্ষা করে যে এরকম হয় স্যার, 2 আয়তন অক্সিজেন, হাইড্রোজেন আর 1 আয়তন অক্সিজেন তৈরি হয়। ঠিক আছে,
এবার হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর, না তো স্যার হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে বলুন তো 2 গ্রাম, হ্যাঁ না বল। আর অক্সিজেনের আণবিক ভর কত স্যার? না তো হচ্ছে 32 গ্রাম, নাকি রে? 32 গ্রাম। এবার তুই দেখ এক আয়তন, এটাকে মোল হিসেবে ভাব, মোল। তাহলে যদি এখানে 2 মোল হাইড্রোজেন তৈরি হয় তাহলে 1 মোল কি তৈরি হবে? অক্সিজেন। তাহলে 1 মোল অক্সিজেনের যা ওজন হবে সেটা কত হবে? 32 গ্রাম। তাই তো শিখেছিস, কোন চ্যাপ্টারে পড়েছিস? রাসায়নিক গণনাতে। তাহলে 1 মোল অক্সিজেনের ওজন যদি দেখিস 32 গ্রাম হয়, তাহলে 2 মোল হাইড্রোজেনের ওজন কত হবে স্যার? 4 গ্রাম, হ্যাঁ না বল। তাহলে এটা কিসের অনুপাত বলতো? ওজনের অনুপাত। তাহলে এটা হচ্ছে ওজনের অনুপাত, এটা আয়তনের অনুপাত। যদি কাটাকুটি করিস দেখ কত দাঁড়ায়? 1:8। তাই মনে রাখবি ওজনের অনুপাত হয় 1:8, ঠিক আছে? ওজনের অনুপাত হয় 1:8 আর আয়তনের অনুপাত কত হয়? 2:1। এটা পরীক্ষায় প্রচুর বার দেয় কিন্তু, হ্যাঁ। তাহলে অনুপাতটা দাও বাবা। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত হবে? এটা 2:1। আয়তনের অনুপাত কত হবে? 2:1। কিন্তু ওজনের অনুপাত কত হয়ে যাবে? 1:8। ওজনের অনুপাত কত হবে? 1:8। এটা মুখস্থ করতে হবে। আমি বোঝানোর চেষ্টা করলাম, যদি মাথায় ঢুকে থাকে তাহলে কিছু করতে পারবোই, না হলে একদম দেখো, চোখে দেখো, ভিজুয়াল যেমন করে তোমরা ছবি মনে রাখো, এইভাবে তোমরা এটাকে মনে রাখতে হবে। তাছাড়া কিছু করার নাই। হোয়াট এলস ক্যান আই ডু? তো আমি বোঝানোর চেষ্টা করলাম, কি করে হয় তোমাদেরকে বোঝালাম। যদি সমস্যায় বলো, আর না হয় স্যার আচ্ছা আয়তন 2:1, ওজন 1:8, বাস। কারণ আমাকে পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে এবং তার সঙ্গে বুঝতে হবে। এবার যদি আমি বোঝানোর পরও যদি বুঝতে না পারো, তাহলে আই হ্যাভ অনলি ওয়ান অপশন লেফট, মুখস্থ করো। তাছাড়া আমি আর কি করবো বলো? ক্লিয়ার হয়েছে জিনিসটা? বোঝাতে পেরেছি কি করে হলো? এটা আমরা দেখলাম 2:1 হয়, কিন্তু এটা আমরা বুঝলাম যে কি করে হয়, নাকি? এটা তো জানলাম স্যার, এটা আপনি বললেন বলে বুঝলাম। আচ্ছা কেনই বা এরকম হলো? আচ্ছা এটাও তো প্রশ্ন হতে পারে, কেনই বা এরকম হলো? আচ্ছা তুই বল, H2O কে যদি ভাঙিস, H2O তে হাইড্রোজেন ক ভাগ আছে রে? তাহলে হাইড্রোজেনের আয়তন কত হবে? আর অক্সিজেন আছে ক ভাগ? তাহলে অক্সিজেনের আয়তন কত হবে? লেখ হয়ে গেল। সব ভাবা যায়, বলা যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হলো কার কার তড়িৎ বিশ্লেষণ করলাম। একটা করলাম এখানে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ, আর এখানে কি করলাম? জলের তড়িৎ বিশ্লেষণ। কিন্তু কেমন জল? সামান্য অ্যাসিড বা লবণ মিশ্রিত জল। বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ হবে না। বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ কেন হবে না? কারণ বিশুদ্ধ জলে কোনো আয়ন উপস্থিত থাকে না ভাই, সিম্পল কথা। এত দূর পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি? পুরো পুরো ঘটনা বোঝাতে পেরেছি? এবার এই যে জলের তড়িৎ বিশ্লেষণ করে হাইড্রোজেনটা পাচ্ছিস না, আর এই অক্সিজেনটা পাচ্ছি, এটা খুব দরকার। কেন? এই অক্সিজেনটাই ওই মুমূর্ষু রোগীদেরকে কি করা হয়? হাসপাতালে দেওয়া হয় এই অক্সিজেনটা। আর এখান থেকে প্রাপ্ত হাইড্রোজেন গ্যাসকে আমরা ইউজ করি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করতে, সেটা আমরা পরের চ্যাপ্টারে পড়াবো। তাহলে পরে এখান থেকে যে হাইড্রোজেন অক্সিজেন পাচ্ছ না, ইটস কোয়াইট বেটার থিং। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে এ হলো তড়িৎ বিশ্লেষণ। এবার লেখো, কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। টপিকের নাম লেখো। এত ক্লিয়ার করাতে পেরেছি পুরো? কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কপার সালফেটের, এটা মিটিয়ে দিব রে, হয়ে গেছে এটা উপরটা। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কপার তড়িৎদ্বারের উপস্থিতিতে। প্লিজ টপিকের নাম লিখবে। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, ব্র্যাকেটে লেখো কপার তড়িৎদ্বারের উপস্থিতিতে। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কপার তড়িৎদ্বারের উপস্থিতিতে। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কপার তড়িৎদ্বারের উপস্থিতিতে। অর্থাৎ আমরা কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব, কিন্তু কোন তড়িৎদ্বার আছে? কপার তড়িৎদ্বার। তড়িৎদ্বারটা কি চয়েস করেছি আমরা? কপার তড়িৎদ্বার। মাথায় রাখবো, কপার তড়িৎদ্বার চয়েস করেছি আমরা। এখন তাহলে প্রথম কথা বলো, কার তড়িৎ বিশ্লেষণ করব? কপার সালফেটের জলীয় দ্রবণ। তাহলে আমরা এখানে হেডিং কি লিখবো স্যার? তড়িৎ বিশ্লেষ্য। আপনি আমাদেরকে বলে দিয়েছেন তড়িৎ বিশ্লেষণ নাম কি বলেছি বলতো স্যার? তড়িৎ বিশ্লেষণের নামটা বলেছেন আপনি কপার সালফেট। কিন্তু কেমন? কপার সালফেটের জলীয় দ্রবণ। আচ্ছা ভালো করে বোঝ, জলীয় দ্রবণ মানে জলও থাকবে তার মধ্যে, আর কি থাকবে? কপার সালফেটও থাকবে। তো দুটো জিনিস আছে, তুমি জল নিয়েছো, তার মধ্যে কি ভরে দিয়েছো? কপার সালফেট। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? দ্রবণ নিয়েছি আমরা। তো স্যার তড়িৎ বিশ্লেষ্য যদি হয় তাহলে তড়িৎদ্বার কি নেবো স্যার? আমি তোমাদেরকে ব্র্যাকেটে তড়িৎদ্বারটা লিখে দিতে বলেছি। কি তড়িৎদ্বার নিয়েছি আমি ভাই? কপার নির্মিত তড়িৎদ্বার। কপার তড়িৎদ্বার নিয়েছি। তার মানে আমরা যে তড়িৎদ্বার দুটো নেবো সেটা কপার দিয়ে তৈরি হবে। তাহলে এটা একটা কপার তড়িৎদ্বার, এটা একটা কপার তড়িৎদ্বার, এটা একটা কপার তড়িৎদ্বার। সিইউ সিইউ দুটোই কপার তড়িৎদ্বার, কিন্তু একটা প্লাস হবে আর একটা কি হবে?
প্লাসটাকে কি বলবো আমরা বেটা? অ্যানোড নাকি রে? আর মাইনাসটাকে কি বলবো? ক্যাথোড। এত ক্লিয়ার হয়েছে? তাহলে প্লাসটাকে কি বলবো আমরা? অ্যানোড। আর মাইনাসটাকে কি বলবো? ক্যাথোড। তাই শেখালাম এতক্ষণ ধরে ভাই, অবাক নয়নে তাকিও না এরকম ভাবে, ভয় লেগে যায় আমার। আমি 1 ঘন্টা ধরে এই জিনিস শেখানোর চেষ্টা করছি। এখন বলছে অ্যানোড কি জিনিস বাপরা, কি অ্যানোডটা? এমন করো না ভাই প্লিজ, পাগল হয়ে যাবো আমি তখন। হলো? ওকে, এবার কি করবো বল? তড়িৎ বিশ্লেষণ করালাম, তড়িৎ দ্বার, এরপর কি লিখবো? বিয়োজন বিক্রিয়া। চলো বিয়োজন করি। তাহলে এবার বিয়োজন বিক্রিয়া। এবার দেখো বিয়োজন বিক্রিয়া না দুটো হবে, কেন বলতো? একটা তো স্যার কপার সালফেটের হবে, CuSO4 হয় এটা, হ্যাঁ কপার সালফেটের হবে। আর একটা কার হবে বলতো? জলের হবে। তাহলে বিয়োজন বিক্রিয়াটা একটু মাইন্ডলি দেখো। বিয়োজন বিক্রিয়াটা কি লিখবো স্যার? তাহলে CuSO4 কে ভাঙলে আপনি পাবেন Cu2+ আর কি পাবেন? SO4 2-। আর তার সঙ্গে কিন্তু CuSO4 অ্যালোন একা নাই, জোড়াই আছে, কি আছে? জলও আছে, H+ আছে, আর কি আছে বলো তো? OH-। তার মানে আমরা বলতে পারি যে এখন দ্রবণের মধ্যে ক্যাটায়ন রূপে Cu2+ আর কি আছে? H+, আর অ্যানায়ন রূপে কি আছে? SO4 2- আর OH-। মানে জোড়া জোড়া আছে, একা নাই। একা থাকলে সুবিধাটা কি হচ্ছিল? একা থাকলে ও একা যাচ্ছিল, ইলেকট্রন নিয়ে নিচ্ছিল, একা ইলেকট্রন দিয়ে দিচ্ছিল। কিন্তু এদের মধ্যে এবার কম্পিটিশন শুরু হয়ে গেছে যে কে ইলেকট্রন দিতে পারবে, কে ইলেকট্রন নিতে পারবে, কারণ ডবল হয়ে গেছে, জোড়া হয়ে গেছে। ডবল বোঝাতে পারছি আমি কি বোঝাতে চাইছি? যে আগে একটাই অ্যানায়ন আর একটাই ক্যাটায়ন ছিল, তার জন্য আমার সমস্যা হয়নি। ও গেছে স্যার, ইলেকট্রন নিয়ে নিয়েছে, এ গেছে ইলেকট্রন দিয়ে দিয়েছে। কিন্তু এখানে কি হবে? এখানে কি হচ্ছে? দুটো আছে, এবার এদের মধ্যে মারপিট লেগে যাবে যে না আমি আগে ইলেকট্রন নেবো, ও বলছে আমি আগে ইলেকট্রন নেবো, এরকম টাইপের সিচুয়েশন হবে। কেন? দুটো আছে তো। এবার 3টে থাকলে আরো ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে স্যার বিয়োজন করলাম। এবার আমরা কি শিখবো বলো তো? ক্যাথোড বিক্রিয়া। ভেরি গুড, ক্যাথোড বিক্রিয়া শিখি। তাহলে প্রথমত শিখবো আমরা ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া কি লিখে দিচ্ছি বানান, ক্যাথোড বিক্রিয়া। তাহলে ক্যাথোড বিক্রিয়া কি হবে স্যার? না ক্যাথোডে কে যাবে স্যার? Cu2+ না H+? এবার ক্যাথোড সমস্যায় পড়ে গেছে, Cu2+ যেতে পারে, H+ যেতে পারে। আমি একটা পাতির লজিক বলছি, যে লজিকটা ভুল একদম, আমি এখানে বোঝানোর জন্য বলছি, যেটা ভুল বাট বোঝানোর জন্য বলছি। তো এই সিচুয়েশনে এরকম ভাবো যে সবার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা একই থাকে না, আবার সবার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাও একই থাকে না। আমরা এটা পর্যায় সারণীতে ভালো করে পড়েছিলাম যে স্যার বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের কি হয়? ইলেকট্রনের আকর্ষণের পরিমাণ বেড়ে যায়, তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যায়? বেড়ে যায়। তাই শিখিয়েছিলাম, মনে করে দেখো। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়ে যায়? বেড়ে যায়। কেন হয়? কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে আকর্ষণ বেড়ে যায়। তার মানে প্রথম বা বাঁ দিকে যারা আছে স্যার, তারা কি করবে? সহজে ইলেকট্রন ত্যাগ করে দেয়। আর যারা ডান দিকে আছে তারা সহজে ইলেকট্রন গ্রহণ করে। যারা ইলেকট্রন সহজে ত্যাগ করে তাদেরকে কি বলেছিলাম আমরা? ধাতু। যারা ইলেকট্রন সহজে গ্রহণ করে নেয় তাদেরকে কি বলেছিলাম? অধাতু। আমরা যদি এখানে দেখি তাহলে Cu2+ আর H+ দুজন আছে। এবার ভাবো Cu2+ তার দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, আর H+ তার কটা ইলেকট্রন ঘাটতি আছে? একটা। তাহলে Cu2+ এর কটা ইলেকট্রন ঘাটতি আছে? দুটো। কেন স্যার? 2+ আছে তো। আর H+ এর কটা ইলেকট্রন ঘাটতি আছে? একটা। তাহলে এবার এরা দুজন যদি এখানে যায়, Cu2+ চাইবে আগে ইলেকট্রন নিয়ে নিতে। কেন? ও দুটো ইলেকট্রনের ঘাটতি আছে। তুমি খাবার নিয়ে যাচ্ছ, দুজন ব্যক্তি যাচ্ছে, একজন দুদিন খায়নি, একজন একদিন খায়নি। যার দুদিন খায়নি তার খিদের পরিমাণ অনেক বেশি হবে, সে তোমার কাছে কেড়ে করে নিয়ে খেয়ে নিবে, ঠিক তো? তাহলে এই জিনিসটাকে বলা হয় হাইপার ভোল্টেজ। কি বলা হয়? আয়নদের সবার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা একই রকম থাকে না, কারোর বেশি থাকে, কারোর কি থাকে? কম থাকে। যার বেশি তার কম, যার বেশি তার হাইপার ভোল্টেজ বেশি, যার কম তার হাইপার ভোল্টেজ কম, এরকম একটা শ্রেণী আছে। কি করে পেলেন স্যার? আমি পাইনি, বিজ্ঞানীরা এগুলো বিভিন্ন সময় বানিয়েছেন যে কার বেশি কার কম, কার বেশি কার কম, এরকম ভাবে বানাতে বানাতে তিনি একটা সিরিজ পেয়েছেন। যেমন তোমরা ক্লাস 8 একটা সিরিজ পেয়েছিলে। কি সিরিজ পেয়েছিলে? যে কোন পদার্থের সাথে কোন পদার্থকে ঘষলে কোনটাতে ধনাত্মক আয়ন তৈরি হয়, কোনটাতে ঋণাত্মক আয়ন তৈরি হয়। এটাকে বলা হয় স্থির তড়িৎ শ্রেণী, যেটা বিজ্ঞানী সিবেক বানিয়েছিলেন। মনে করে দেখতে পারো যে পশমের সাথে যদি কাঁচকে ঘষা হয়, পশমে কি আধান তৈরি হয়? ধনাত্মক। কাঁচে কি তৈরি হয়? ঋণাত্মক। তাহলে এইভাবে একটা সিরিজ পাওয়া গেছে। এই সিরিজটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তো ক্যাথোডে কি হবে স্যার? Cu2+ যাবে না H+ যাবে? এইটা বলেন, এত কি বকছেন আপনি? Cu2+ যাবে, ঠিক আছে? এত বুঝিও কি যাবে না, আলটিমেটলি Cu2+ যাবে। কেন যাবে তার পিছনে এত কিছু বকলাম আমি। তাহলে Cu2+ গেল,
এবার Cu2+ কি করবে, ক্যাথোডে গিয়ে কি করে, ইলেকট্রন গ্রহণ করবে। এবার বল কটা নেবে, একটা না দুটো? কেন দুটো নেবে, ও দুদিন ধরে খায় নিজে, তাহলে দুটো ইলেকট্রন নিল, দিয়ে কি তৈরি করে দিল বলতো, Cu। তার মানে আমরা বুঝতে পারছি স্যার ক্যাথোডে কি তৈরি হবে, Cu, মানে ক্যাথোডের গায়ে আস্তে আস্তে কি জমবে বলতো, Cu। Cu মানে কি রে, কপার। আর ক্যাথোডটা কি দিয়ে তৈরি ছিল, কপার। তার মানে এটা যদি ক্যাথোড কপারটা হতো, তাহলে এই ক্যাথোডের গায়ে কপার গুলো এসে এসে কি হতো বলতো, জমতো। তাহলে কপারটা আস্তে আস্তে কি হতো বলতো, মোটা হতো। হ্যাঁ না না, কপারটা আস্তে আস্তে কি হতো, মোটা হতো। তাহলে এখানকার যে কপার আছে সেটা আস্তে আস্তে কি হবে, মোটা হবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এখানে কপার জমছে, তার মানে ক্যাথোডের গায়ে কি জমছে, কপার জমছে। কি করে জমছে স্যার, আরে ভাই তুই দেখ ক্যাথোডে গিয়ে কি জমছে, কপার। এই তো স্যার তাই হচ্ছে। অ্যানোডে গিয়ে কি হবে, অ্যানোডে গিয়ে কি হবে, ভালো করে বোঝ। অ্যানোডে গিয়ে কি হবে, অ্যানোডে কি হবে স্যার, এরা দুজন যাবে অ্যানোডে, হ্যাঁ, OH মাইনাস যাবে, SO4 মাইনাস যাবে। দেখা গেছে এরা যত তাড়াতাড়ি বা যত বেশি পরিমাণে ইলেকট্রন বর্জন করতে পারে, কপার যেহেতু ধাতু, সে আরো তাড়াতাড়ি ইলেকট্রনটাকে বর্জন করতে পারে। তার মানে এরা ইলেকট্রন কি করবে, অ্যানোডে গিয়ে তো ছাড়বে নাকি, ইলেকট্রন কি করবে, ছাড়বে। দেখা গেছে এদের ইলেকট্রন ছাড়ার প্রবণতার থেকে কপারের ইলেকট্রন ত্যাগের প্রবণতা অনেক বেশি, কারণ কপার একটা ধাতু, আর ধাতু হওয়ার জন্য সে সহজে ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। সেই জন্য এরা ইলেকট্রন কেউ ত্যাগ করবেই না। তাহলে ত্যাগ করবে কে স্যার, এখানকার কপারটা ইলেকট্রন ত্যাগ করে দেবে। কে করবে, এই কপারটা। তাহলে অ্যানোডে গিয়ে কি হবে স্যার, কপার ইলেকট্রন ত্যাগ করে কি হবে, Cu2+ রূপে দ্রবণে চলে আসবে। তুই একটা কথা ভালো করে দেখ, ক্যাথোডে যটা ইলেকট্রন গৃহীত হচ্ছে, অ্যানোডে ঠিক তটা ইলেকট্রন বর্জিত হচ্ছে। এখানেও দেখ, ক্যাথোডে কটা ইলেকট্রন নিয়েছে বলতো, দুটো। অ্যানোডে ইলেকট্রন ছেড়েছে কটা, দুটো। তাই গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা সব সময় কি হবে, একই, সমান। গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা সর্বদা কি হবে, সমান। কিন্তু উৎপন্ন আয়নের সংখ্যা সমান হতেও পারে, নাও হতে পারে। তাই স্টার দিয়ে একটা কথা এখানে লিখবো এটার পর, যে পরে লিখে নিও তোমরা, অসুবিধা নাই। গৃহীত এবং বর্জিত ইলেকট্রনের সংখ্যা সর্বদা সমান হয়, কিন্তু উৎপন্ন আয়নের সংখ্যা সমান নাও হতে পারে। তাহলে কথাটা হচ্ছে এরকম, যে গৃহীত এবং বর্জিত ইলেকট্রনের সংখ্যা সর্বদা কি হবে, সমান। গৃহীত এবং বর্জিত ইলেকট্রনের সংখ্যা সর্বদা সমান হবে, কিন্তু উৎপন্ন আয়নের এবং ক্যাটায়নের সংখ্যা সমান নাও হতে পারে। উৎপন্ন আয়নের সংখ্যা সমান নাও হতে পারে, কিন্তু গৃহীত এবং বর্জিত ইলেকট্রনের সংখ্যা সর্বদা কি হবে, সমান হবে। যটা ইলেকট্রন নেবে তটা ইলেকট্রন দেবে, ইলেকট্রন যেন কম বেশি না হয়। তাহলে অ্যানোডে গিয়ে তাই হলো। এবার অ্যানোডে গিয়ে কি হলো, মানে বুঝতে পারছো ব্যাপারটা, অ্যানোড থেকে কি বলতো, কপার Cu-2e ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাহলে কপার যদি এখান থেকে কপার ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে এখান থেকে কপার গুলো কি হবে বলতো, দ্রবণে চলে আসবে, Cu2+। তার মানে ভালো করে বোঝো, যটা Cu2+ এখানে জমবে, তটা Cu2+ এখান থেকে খুলে পড়ে যাবে, ঝরে ঝরে পড়বে। এখন তো নাকি ঝরে ঝরে পড়বে। তো এখান থেকে কি হবে, অতগুলোই Cu2+ রূপে দ্রবণে চলে আসবে। বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে যটা Cu এখানে জমবে, তটা Cu এখানে কি হবে, বেরিয়ে চলে আসবে। এইভাবে একটা ব্যালেন্স থাকবে এবং দ্রবণের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকবে। তাহলে একটা কথা মাথায় রাখবো এখানে কি, যে দ্রবণের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকবে, দ্রবণের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকবে, এটা মাথায় রাখবে কিন্তু, দ্রবণের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা এরকম ভাবে ভাবতে পারি যে স্যার জানো, এরকম মনে হচ্ছে অ্যানোডের কপার গুলোই ক্যাথোডে চলে আসছে। কেন, যটা কপার ক্যাথোডে জমছে, তটা তো অ্যানোড থেকে খুলে বেরিয়ে যাচ্ছে। তো এরকম হতে পারে স্যার, অ্যাজ ইফ লাইক দ্যাট, যে অ্যানোড গুলোই কোথায় চলে যাচ্ছে জানো, ক্যাথোডে চলে যাচ্ছে। অ্যানোড গুলোই কোথায় চলে যাচ্ছে, ক্যাথোডে। এবং ক্যাথোডের উপর একটা প্রলেপ মতো পড়ছে, ক্যাথোডের উপর একটা কপারে কি পড়ে যাচ্ছে, প্রলেপ। এটাকে কি বলি বলতো আমরা, তড়িৎ লেপন নাকি রে, হ্যাঁ না বল, ছোটবেলায় পড়েছি তড়িৎ লেপন বলে। এটা কি বলতে পারলাম, এতদূর কি ক্লিয়ার হয়েছে, এতদূর ক্লিয়ার হয়েছে? তড়িৎ বিশ্লেষণের ব্যবহার কি, তড়িৎ বিশ্লেষণ আমাদের বিভিন্ন কাজে লাগে। প্রথমত, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতুকে আমরা নিষ্কাশিত করতে পারি, দ্যাটস কল্ড ধাতু নিষ্কাশন। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতু নিষ্কাশন আমরা করতে পারবো। যেমন
কোন ধাতুগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করতে পারবো? যে সমস্ত ধাতুর ইলেকট্রনের প্রতি আসক্তি তীব্র তাদেরকে আমরা এই উপায়ে বা এই পদ্ধতিতে নিষ্কাশিত করতে পারবো। তাহলে যে সমস্ত ধাতুর ইলেকট্রনের প্রতি বা অক্সিজেনের প্রতি, আমি ভুল বললাম, অক্সিজেন বলেছি না আমরা, ইলেকট্রন বললাম, অক্সিজেন হবে। যে সমস্ত ধাতুর অক্সিজেনের প্রতি আসক্তি বেশি তাদেরকে কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা যায়। তাহলে যে সমস্ত ধাতুর অক্সিজেনের প্রতি আসক্তি বেশি, এরকম একটি ধাতুর নাম হচ্ছে কি আমাদের বলতো? অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে আমরা অ্যালুমিনিয়াম ধাতুকে এর সাহায্যে নিষ্কাশিত করতে পারবো। এখন অ্যালুমিনিয়াম ধাতুকে যদি দেখি, আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে অ্যালুমিনিয়াম। এবং অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক তোমরা ভূগোলে পড়েছো সম্ভবত বক্সাইট, এবং বক্সাইটের সংকেত কি হয়? Al2O3.2H2O, যেটাকে আমরা বলি অ্যালুমিনা। তাহলে এবার আমরা স্যার অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করব। টপিকের নাম লিখবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করবো আমরা। এবার দেখো, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমাদেরকে আগে ভোল্টামিটার নিতে হবে। কি নিতে হবে? আচ্ছা, এই পাত্রটাকে কি বলি রে? ভোল্টামিটার নাকি রে? ঠিক তো? তাহলে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে যে ভোল্টামিটারটা আমরা নেব, একটা স্টিলের ট্যাঙ্ক নেব, একটা স্টিলের ট্যাঙ্ক, সিম্পল একটা স্টিলের ট্যাঙ্ক। তাহলে সিম্পল সে একটা স্টিলের ট্যাঙ্ক নিন, এটা হচ্ছে আপনার ভোল্টামিটার। ভেরি গুড। তাহলে স্টিলের ট্যাঙ্ক নিলাম, এটাকে কি বলছি আমরা? ভোল্টামিটার। স্যার এবার ক্যাথোড অ্যানোড কিভাবে নেবেন আপনি? দেখো, ক্যাথোড অ্যানোড নেওয়ার জন্য আমরা কি করব না, তো ক্যাথোড অ্যানোড নেওয়ার জন্য আমরা স্টিলের ট্যাঙ্কের ভেতরের গায়ে একটা পুরো গ্যাস কার্বনের আস্তরণ নেব এবং এটাকে ব্যাটারির মাইনাসের সাথে যুক্ত করে দিলে এটাই কি হয়ে যাবে বলতো? ক্যাথোড। তাহলে আমরা কি নেব? ক্যাথোড রূপে কি নেব স্যার? না তো স্টিলের ট্যাঙ্কের ভেতরের গায়ের পুরু গ্যাস কার্বনের আস্তরণ। তাহলে আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ক্যাথোড রূপে কি নেব? স্টিলের ট্যাঙ্কের ভেতরের গায়ে থাকা কি? গ্যাস কার্বনের পুরু স্তর। তাহলে লজিক্যালি স্টিলের ট্যাঙ্কের ভেতরের গায়ে থাকা পুরু গ্যাস কার্বনের স্তর। কারণ এখানে বিক্রিয়া করে না, অংশগ্রহণ করে না, বিক্রিয়া অংশগ্রহণ করে না বলে এটা হচ্ছে তাহলে আমাদের ক্যাথোড। আর অ্যানোড রূপে কি নেবেন স্যার? দেখো ভালো করে দেখো, অ্যানোড রূপে নেওয়া হয় ওপর থেকে দণ্ডায়মান কিছু গ্রাফাইট দণ্ড, এরকম ভাবে ওপর থেকে ঝুলন্ত কিছু গ্রাফাইট দণ্ড, এটা হচ্ছে অ্যানোড। তাহলে অ্যানোড রূপে কি নেব? না তো ঝুলন্ত গ্রাফাইট দণ্ড। তাহলে ক্যাথোড রূপে কি নিলাম? স্টিলের ট্যাঙ্কের ভেতরের গায়ে পুরু গ্যাস কার্বনের আস্তরণ। আর অ্যানোড রূপে কি নিলাম? ঝুলন্ত গ্রাফাইট দণ্ড। দেখো গ্রাফাইট দণ্ডগুলো ঝুলছে। ঠিক আছে। এবার আমরা তড়িৎ বিশ্লেষ্য কি নেব? আমরা তড়িৎ বিশ্লেষ্য নেব স্যার অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি রে? অ্যালুমিনা, যেটাকে বলে বক্সাইট। কেউ বাড়ি যাবে? ভালো লাগছে না? অনেকক্ষণ ধরে দেখছি, ভালো লাগছে না? বলো ভালো না লাগবে, অসুবিধা নেই। তাহলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নেব? অ্যালুমিনা। তোর আজকে এত বকছিস কেন? কি হয়েছে? অনেক এত বকিস না, কিছু আছে আজকে নাকি? তো তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নেব আমি? অ্যালুমিনা। অ্যালুমিনাটা কি? অ্যালুমিনাটা হচ্ছে বক্সাইটই। কিন্তু শুধুমাত্র অ্যালুমিনাকে যদি আমরা গলিত করি, কারণ গলিত অবস্থায় তো নিতে হবে, তোমাকে গলাতে হবে নাকি রে? গলাতে হবে, নাহলে হবে না। অ্যালুমিনা তো জলে দ্রবীভূত হবে না, ও তো পাথরের মতো। তাহলে অ্যালুমিনিয়াকে গলাতে হবে। এবারে অ্যালুমিনাকে যদি গলাতে যায় প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস দরকার হয়। অ্যালুমিনাকে গলাতে গেলে 2000 ডিগ্রি সেলসিয়াস। এবার এত তড়িৎ কোথায় পাবো অ্যালুমিনাকে গলানোর জন্য? এবার অ্যালুমিনাকে যদি গলানো যায় ওই 2000 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে অ্যালুমিনিয়াম মানে বেরিয়ে আসার পর যার দাম হবে, সেই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খাবার খেতে পারবি না। মানে অ্যালুমিনিয়াম আমাদের দেশে এতটা সস্তা যে আমরা অ্যালুমিনিয়ামের ফয়েলে করে খাবার নিয়ে যাই। ট্রু তো অবভিয়াসলি। তাহলে আমরা নিশ্চয়ই এই প্রসেসে পারবো না।
সেজন্য অ্যালুমিনিয়ামের বা অ্যালুমিনার গলনাঙ্কটাকে কমানো হয় কি সাহায্যে? না তো অ্যালুমিনার সাথে দুটো আরো পদার্থ মেশানো হয়, একটা হচ্ছে ক্রায়োলাইট আর একটা হচ্ছে ফ্লুওরস্পার। এই দুটো পদার্থ মেশানোর ফলে দেখা গেছে অ্যালুমিনার গলনাঙ্ক অনেক কমে গেছে। এবার গলনাঙ্ক কমলে কি হবে? আমার তড়িতের খরচ অনেক কমে যাবে। সেই কারণে আমরা খুব সহজে অ্যালুমিনিয়াম ধাতুটাকে নিষ্কাশন করতে পারবো। ফ্লুওরস্পার, ঠিক আছে। তো এবার যদি আমরা বিয়োজন বিক্রিয়া দেখি, অ্যালুমিনার সংকেতটা মাথায় রাখবি। অ্যালুমিনার সংকেত হচ্ছে Al2O3, অ্যালুমিনার সংকেত হচ্ছে Al2O3। এবার আমরা যদি বিয়োজন বিক্রিয়া দেখি, বিয়োজন বিক্রিয়া কি হবে? না তো Al2O3, এটাই তো অ্যালুমিনিয়ামের আকরিক। এই Al2O3 ভেঙে যায়, দিয়ে 2Al3 প্লাস 3O2 মাইনাস এইভাবে থাকে। তাহলে অ্যালুমিনা ভেঙে যায়, দিয়ে 2Al3 প্লাস কি হয়ে যায় 3O2 মাইনাস। ক্রায়োলাইট ফ্লুওরস্পার ফয়লাহ্রস্ব ও র দন্ত সয় পয় আকার ফ্লুওরস্পার। তাহলে বিয়োজন বিক্রিয়া কি হলো? Al2O3 ফ্লুওরস্পার ফয়লাহ্রস্ব ও র দন্ত সয় পয় আকার ফ্লুওরস্পার, ঠিক আছে। তাহলে বিয়োজন বিক্রিয়া Al2O3 কি হবে? 2Al3 প্লাস 3O2 মাইনাস, ঠিক আছে। এখন যদি আমরা ক্যাথোডে দেখি, তাহলে ক্যাথোডে কি ঘটবে? ক্যাথোড বিক্রিয়া দেখা যাবে ক্যাথোডে এই ক্যাটায়নটা যাবে নাকি রে? তাই তো শেখালাম, ক্যাথোডে কে যাবে? ক্যাটায়ন। তাহলে ক্যাথোডে ক্যাটায়ন গেল, তাহলে ক্যাটায়ন গেল 2Al3 প্লাস, ক্যাটায়ন গেল। এবার ক্যাটায়ন কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে নাকি রে? তাই তো শেখালাম এতক্ষণ ধরে। ক্যাথোডে কি হয়? ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে। স্যার কটা ইলেকট্রন গ্রহণ করবে? 3 প্লাস 3টে না, আছে আগে কটা? 2। তাহলে অ্যাকচুয়ালি কটা হবে বলতো? 6। সেই জন্য 6টা ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে 2Al তৈরি করবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ক্যাথোডে অ্যালুমিনিয়াম তৈরি হয়। ক্যাথোডে কি তৈরি হয়? অ্যালুমিনিয়াম তৈরি হয়। আর যদি আমরা অ্যানোড বিক্রিয়া দেখি, তাহলে অ্যানোডে কি হবে? 3O2 মাইনাস যাবে, ও 6টা ইলেকট্রন ছেড়ে দিয়ে, এটা 3O কিন্তু, হ্যাঁ অক্সিজেন, তার মানে অ্যানোডে গিয়ে তৈরি হবে অক্সিজেন। তাহলে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ক্যাথোডে আমরা পাবো অ্যালুমিনিয়াম, আর অ্যানোডে কি পাবো? অক্সিজেন। এবং এইভাবে আমরা একটা ধাতু নিষ্কাশন করতে পারবো অ্যালুমিনিয়ামের। তাহলে আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে দেখলাম ক্যাথোডে কি তৈরি হচ্ছে? অ্যালুমিনিয়াম, আর অ্যানোডে কি তৈরি হচ্ছে? অক্সিজেন। এক্স্যাক্টলি যেমন ভাবে বিক্রিয়া করছি সেরকম ভাবে শিখছি, তাছাড়া তার বাইরে কিছু করাচ্ছি না আমি, ঠিক আছে। দেখো যা করাচ্ছি সেম, সব সেম, শুধু এগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আর কিছু না। এবার তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতু নিষ্কাশন করতে শিখলাম। শুধুমাত্র ধাতু নিষ্কাশন করা নয়, ধাতুকে পরিশোধনও করা যায়। ধাতুকে কি করে পরিশোধন করা যায়? না তো ধাতুকে পরিশোধন কি করে করতে পারবো? আমরা যদি তামা ধাতুকে দেখি, তামা ধাতুকে নিষ্কাশন করা যায় কিভাবে? না তো তামা আমাদের ভারতবর্ষে পাওয়া যায় মোটামুটি রাজস্থানে, সম্ভবত রাজস্থানের ক্ষেত্রে। এখন এই তামাটা যখন পাওয়া যায়, এই তামার মধ্যে অনেক পরিমাণ সালফার, আয়রন, অন্যান্য ধাতু মিশে থাকে, এটাকে বলা হয় চ্যালকোপাইরাইটস। কি বলা হয়? চ্যালকোপাইরাইটস। তামার আর একটা আকরিক আছে, তাকে বলা হয় কপার গ্লান্স বা Cu2s, কপার গ্লান্স। এবার এই সমস্ত পদার্থের মধ্যে কি থাকে? সালফার, নাইট্রোজেন সমস্ত পদার্থ ঢুকে থাকে। এবার এদেরকে বার করার জন্য এই তামার মধ্য দিয়ে অক্সিজেন চালনা করা হয় উত্তপ্ত অবস্থায়, মানে তামাটাকে উত্তপ্ত করেছি এবং তার মধ্যে দিয়ে অক্সিজেন চালনা করলে দেখা যায় তামার ভেতরে থাকা সালফার গুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নেয়, দিয়ে তৈরি করে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড গুলো তামার ভেতর থেকে বেরিয়ে আসে, এই সালফার ডাইঅক্সাইড গুলো তামার থেকে বেরিয়ে আসে। এবার যদি এই সালফার ডাইঅক্সাইড গ্যাসগুলো তামার ভেতর থেকে বেরিয়ে আসে, তামারটা অনেকটা কি লাগবে বলতো? ঝামা পাথরের মতো। এটাকে বলা হয় ব্লিস্টার কপার। কি বলা হয়? ব্লিস্টার কপার। তাহলে লজিক্যালি আমরা ওই কপারটাকে পরিশোধন করব। তাহলে কিরকম কপার? না তো তাপ বিশোধিত বা তাপ শোধিত
বা আমরা এভাবে ভাবতে পারি ব্লিস্টার কপার, যেটা আমরা ওখান থেকে পেলাম। এবার ব্লিস্টার কপারটা দেখতে অনেকটা কি হয় বলতো? না তো ব্লিস্টার কপারটা দেখতে অনেক হয় ওই ঝামা পাথরের মতো। এদিকে উঠায় সময় এখানে এখানে বস, ঠিক আছে? তাহলে ঝামা পাথরের মতো লাগে। নেক্সট, এখন আমরা কি করব তাহলে? তামার পরিশোধন। তো লেখো তামা পরিশোধন, এটাই করবো আমরা, তামা পরিশোধন। তামা পরিশোধন যদি করতে চাই আমরা, তাহলে আমরা কি করব? ভোল্টামিটার নেব। তাহলে প্রথমত ভোল্টামিটার চয়েস করছি, এটা হচ্ছে ভোল্টামিটার। ভোল্টামিটারে কি করব? ক্যাথোড রূপে নেব কপার দণ্ড। তাহলে ক্যাথোড রূপে নিব কি না তো বিশুদ্ধ পাতলা কপার দণ্ড। এটা হচ্ছে আমি নিলাম ক্যাথোড, যেটা মাইনাস। তাহলে আমরা তড়িৎদ্বারের ক্ষেত্রে ক্যাথোড রূপে কি নিলাম? তড়িৎদ্বারের ক্ষেত্রে মাইনাস নিলাম এবং সেটা কি নিলাম? বিশুদ্ধ কপার দণ্ড। আমরা বিশুদ্ধ কপার দণ্ড নিয়েছি। এখন অ্যানোড রূপে কি নেব? অ্যানোড রূপে নেব ওই ব্লিস্টার কপার, যেটা আমরা পরিশোধন করব। ব্লিস্টার কপার, এটা ধরো সেই ব্লিস্টার কপার যেটা পরিশোধন করব আমরা, ঝাঁঝরা। তাহলে অ্যানোড রূপে কি নেব? অ্যানোড রূপে নেব ব্লিস্টার কপার, যেটাকে আমরা পরিশোধন করব। ব্লিস্টার, বয়লয় হস্যই দন্ত ছয়টয় আকার র, ব্লিস্টার, বয়লয় হস্যই দন্ত ছয়টয় আকার র, ব্লিস্টার, বয়লয় হস্যই দন্ত ছয়টয় আকার র, ব্লিস্টার কপার। তাহলে আমরা অ্যানোড রূপে ব্লিস্টার কপার লিখলাম, 3 বার বললাম। এবার তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নেব? না তো স্যার তড়িৎ বিশ্লেষ্য রূপে নেব কি? তড়িৎ বিশ্লেষ্য রূপে নেব কপার সালফেট এর জলীয় দ্রবণ। কপার সালফেটের জলীয় দ্রবণ, আমরা কপার সালফেটের জলীয় দ্রবণ নেব। আমরা এখন কি করছি? তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। প্রথমে কি পড়লাম? না তো তড়িৎ বিশ্লেষণ থেকে অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করতে শিখলাম, যেটা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন বাঁদিকে করা আছে। আমরা এখন কি করছি? ধাতুকে শোধন করব, পরিশোধন করব, ঠিক করব, ধাতুটা ভুল আছে তো পরিশোধন করছি, তার মধ্যে অনেক অশুদ্ধি মিশে আছে। তাহলে এই হলো। এবার কি পড়বো আমরা? বিয়োজন বিক্রিয়া। বিয়োজন কি হচ্ছে? বিয়োজন কি হচ্ছে? বিয়োজন, তো দেখো বিয়োজন কি হবে স্যার? কপার সালফেটের বিয়োজন করুন, CuSO4, এটাকে ভাঙলে আপনি পাবেন Cu2+, আর কি পাবেন? SO4 2-, আর H2O কে ভাঙলে আপনি কি পাবেন? না তো H2O কে ভাঙলে পাবেন আপনি H+, আর কি পাবেন? এই হচ্ছে গল্প। ক্লিয়ার? এদ্রবন্ধ। তাহলে বিয়োজন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা CuSO4 কে ভেঙে পেলাম Cu2+, SO4 2-, আর H2O কে ভেঙে কি পেলাম? H+ আর OH-। এদ্রবন্ধ কোনো সমস্যা আছে বল? আরে এগুলো একটু আগে করলাম, বল, চোখে দেখ একবার। এবার একটু আগে তোরা যা দেখলি, এরপর কি হবে? ক্যাথোড বিক্রিয়া, নাকি রে? ক্যাথোড বিক্রিয়া। তাহলে যদি আমরা ক্যাথোড বিক্রিয়া দেখি, বলো ক্যাথোডে কে যাবে? বলো আগের ক্লাস, আগের টুকু পড়ার মধ্যে দিয়ে Cu2+ যাবে, অবভিয়াসলি OH- তো যাবে না, একটু আগে বোঝালাম। তাহলে ক্যাথোডে কে যাবে স্যার? Cu2+। Cu2+ কি করবে? দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে Cu তৈরি করবে। অর্থাৎ এখন কি হবে বলতো? এর ওপর কপার আস্তে আস্তে কি হবে? জমবে। হ্যাঁ না বল, কপার আস্তে আস্তে কি হবে বলতো? জমবে। কপার আস্তে আস্তে জমছে, কপার আস্তে আস্তে জমছে। তার মানে এই দণ্ডটা ছিল পাতলা, কিন্তু আস্তে আস্তে দণ্ডটা কি হবে বলতো? মোটা হবে। কেন? কপার তার উপর এসে এসে জমছে। একটু আগে করলাম এটা। আর অ্যানোড বিক্রিয়া কি হবে স্যার? অ্যানোড বিক্রিয়া কি হবে? না তো অ্যানোডে কি হবে? কপার একটা একটা করে ঝরে ঝরে পড়বে, নাকি? Cu-2 কি হবে? Cu2+। তাহলে এখান থেকে কপার কি হবে? আস্তে আস্তে বেরিয়ে আসবে, কপার আস্তে আস্তে বেরিয়ে আসছে। এবং এইভাবে মনে হবে যেন এখানকার কপারগুলো এখানে চলে যাচ্ছে। হ্যাঁ না বল, এখানকার কপারগুলো কোথায় চলে যাচ্ছে? এখানে চলে যাচ্ছে। এইভাবে কি হবে? আমাদের বিক্রিয়াটা কমপ্লিট হবে। হতে 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 এমন একটা সময় আসবে যখন এখানে সমস্ত কপার এখানে চলে যাবে, সমস্ত কপার এখানে চলে যাবে। তাহলে এখানে আর কোনো কপার যদি না থাকে, বিক্রিয়া কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তখন আমরা কি বুঝবো? যে এখানকার সমস্ত কপার এখানে চলে গেছে। এবং এই প্রসেসে মাথায় রাখবো প্রায় 99.9% বিশুদ্ধ কপার পাওয়া যায়। 99.9% বিশুদ্ধ কপার পাওয়া যায়। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্যাট থিংস যেটা এই কপারের মধ্যে ছিল? কপারের মধ্যে কি ছিল? অন্যান্য পদার্থ তো মিশে ছিল, লোহা টোহা ইত্যাদি ইত্যাদি। এবার এগুলো দ্রবণে চলে আসবে। এবার যদি এরা দ্রবণে চলে আসে, তাহলে কি হবে? দ্রবণটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমরা একটা বিশেষ ব্যবস্থা অবলম্বন করি। কি করি?
না তো এটাকে একটা মসলিন কাপড় দিয়ে এরকম করে ঢেকে দিই, মসলিন কাপড় দিয়ে আমরা ঢেকে দিই। দেখা যায় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হওয়ার পর এই মসলিন কাপড়টাকে যদি বার করে নিয়ে আসি, তখন দেখা যায় মসলিন কাপড়ের তলে না এরকম কাদা 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 অংশ থাকে, এরকম কাদা 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 অংশ থাকে। এটাকে কি বলি বলতো? অ্যানোড কাদা বা অ্যানোড মাড। কেন অ্যানোড মাড বা অ্যানোড কাদা বলছি? কোথায় পাওয়া গেল এটাকে? অ্যানোডে পাওয়া গেল নাকি রে? এটা কোথায় পেলি তুই? অ্যানোডে পেলি বলে এটাকে অ্যানোড কাদা বলছে। এবং অ্যানোড কাদার মধ্যে একটা বিশেষ পরিমাণ কিছু ধাতু পাওয়া যায়, যেটা হচ্ছে সোনা, রূপা, প্ল্যাটিনাম, এই সমস্ত ধাতুগুলো এখানে পাওয়া যায়। তবে মাথায় রাখবি, অ্যানোড মাডে জীবনে Cu2+ বা Cu ধাতু পাবি না, তোদের এমসিকিউ এ দিয়ে দেবে। অ্যানোড মাডে বা অ্যানোড কাদায় কোনোদিন তুই কপার ধাতু পাবি না। তুই কপার ধাতু পাতে দুনিয়ার যে কোনো ধাতু পেতে পারিস, তুই নিজেকে ইমাজিন করতে পারিস, কিন্তু কপার কোনোদিন পাবি না। তাহলে অ্যানোড কাদা বা অ্যানোড মাডে কোনোদিনও কপার ধাতু পাওয়া যেতে পারে না। তো স্যার অ্যানোড কাদা বা মাড সংজ্ঞা যদি বলে আমি কি লিখবো? এটা আমি বলে দিচ্ছি, শুনে নাও। অ্যানোড কাদা বা অ্যানোড মাড কাকে বলে শুনে নাও। না তো কপারের তড়িৎ পরিশোধনের সময় অ্যানোডের মসলিন কাপড়ের তলদেশে যে কাদার মতো অংশ পাওয়া যায় তাকে বলা হয় অ্যানোড মাড। তাই তো বুঝালাম নাকি? যে কপার পরিশোধনের সময় বা তড়িৎ পরিশোধনের সময় তোর শুনছিস, তড়িৎ পরিশোধনের সময় আমরা তামার তড়িৎ পরিশোধনের সময় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার শেষে অ্যানোডের মসলিন কাপড়ের তলদেশে যে কাদার মতো অংশ পাই তাকে কি বলছি আমরা? অ্যানোড কাদা বা অ্যানোড মাড। এবং অ্যানোড মাডে পাওয়া যায় এরকম গুরুত্বপূর্ণ 2-3টে ধাতুর নাম কি হতে পারে স্যার? সোনা, রূপা, প্ল্যাটিনাম। কিন্তু জীবনে আপনি কপার পাবেন না। এটা হচ্ছে তড়িৎ পরিশোধন। তাহলে আই হোপ কপার পরিশোধনটাও বুঝতে পারলাম। অ্যানোড কি বলেছি কথাটা? কোথা থেকে লিখছিস তুই? কি লিখেছিস বল? অ্যানোডে মসলিন কাপড়ে যে কাদার মতো অংশ পাওয়া যায় তাকে অ্যানোড মাড বলে। ঠিক আছে, বুঝতে পারলি? মসলিনের কাপড়ের তলদেশে যে কাদার মতো অংশ পাওয়া যায় তাকে কি বলা হয়? অ্যানোড মাড। এবং অ্যানোড মাডে কি ধাতু পাওয়া যাবে? সোনা, রূপা, প্ল্যাটিনাম, এগুলো পাওয়া যাবে। সোনা, রূপা, প্ল্যাটিনাম এগুলো তুমি পাবা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে আমরা দুটো জিনিস পড়লাম, একটা ধাতু নিষ্কাশন পড়লাম, আর একটা কি বললাম? ধাতুর পরিশোধন। এবং আরেকটা জিনিস আমরা পড়বো তড়িৎ লেপন বা গ্যালভানাইজেশন। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দিতে পারবো। তুমি এখানেই ভাবো, এখানে যেন এরকম মনে হচ্ছে যে এখানকার ধাতুগুলো এখানে গিয়ে জমে যাচ্ছে। হ্যাঁ না বল? কারণ এখানে যটা জমছে এখানে তটা বেরিয়ে আসছে। তাহলে এখানকার ধাতুকে এর উপর প্রলেপ দেওয়া যায়। এই প্রলেপটাকেই আমরা কি বলবো? তড়িৎ বিশ্লেষণ। তাহলে এবার লেখো, তড়িৎ লেপন। তাহলে লেখো তড়িৎ লেপন। 3টে কথা লিখবো, এই 3টে কথা একটু মনে রাখতে হবে। লেখো 1 নম্বর তড়িৎ লেপন। 1 নম্বর লেখো যে ধাতুর প্রলেপ দিতে হবে, তড়িৎ লেপন পড়াচ্ছি আমি এখন। হ্যাঁ, তড়িৎ লেপন 1 নম্বর, যে ধাতুর প্রলেপ দিতে হবে, যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোডে রাখতে হবে, তাকে অ্যানোডে রাখতে হবে। যে ধাতুর প্রলেপ দিবা তাকে কিসে রাখতে হবে? তোমাকে অ্যানোডে। 2 নম্বর, যার উপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোডে রাখতে হবে। তাহলে যে ধাতুর প্রলেপ দেব তাকে কিসে রাখবো? এটা অ্যানোডে। আর যার উপর প্রলেপ দেবো তাকে কোথায় রাখবো? 3 নম্বর কি হবে? 3 নম্বর, তড়িৎ বিশ্লেষ্য সেই ধাতুর একটি লবণ হবে যার প্রলেপ দিতে হবে। তার মানে আমরা 3টে জিনিস এখান থেকে চয়েস করতে পারবো। আমরা ক্যাথোডে কি নেব? যার উপর প্রলেপ দেব। অ্যানোডে কি নেব? যার প্রলেপ দেব। আর যার প্রলেপ দেব তারই একটা লবণ নেব আমি তড়িৎ বিশ্লেষ্য রূপে। এই 3টে কিন্তু মাথায় রাখবো। এরকমই ধরো আমার বাড়িতে একটা লোহার বালতি আছে, এবার লোহার বালতিটা এরকম ভাবে আছে। এখন এই লোহার বালতিতে কোনো রকমের আস্তরণ দেওয়া নাই, সেজন্য আমি দেখছি লোহার বালতিটা আস্তে আস্তে না মরচে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাইছি
লোহার বালতির ওপর জিঙ্কের প্রলেপ দেবো, তাহলে টপিকের নাম লেখো লোহার বালতির ওপর জিঙ্কের প্রলেপ, ব্র্যাকেটে লেখো গ্যালভানাইজেশন। লোহার বালতির ওপর জিঙ্ক এর প্রলেপ, লোহার বালতির ওপর জিঙ্কের প্রলেপ দেবো। তাহলে লোহার বালতির ওপর জিঙ্কের প্রলেপ দেবো, কোয়েল বলো। তাহলে আমি লোহার বালতিটাকে কিসে নেবো, ক্যাথোড না অ্যানোড? লোহার বালতির উপর জিঙ্কের প্রলেপ দেবো, তাহলে লোহার বালতিটাকে ক্যাথোড নেবো না অ্যানোড নেবো? হ্যাঁ, অ্যানোডে। কি লিখে দিয়েছি বাবা, বাংলাও পড়তে জানি না আমরা। ইয়েস, উই আর ভেরি ট্যালেন্টেড। যার উপর প্রলেপ দিব তাকে নেবো ক্যাথোডে স্যার, যার উপর প্রলেপ দেবো তাকে নেবো ক্যাথোডে। লোহার বালতির উপর, এই যে উপর উপর কি সুন্দর দেখতে পাচ্ছি আমরা, ইয়ে ম্যাচ করে যাচ্ছে, তাও আমরা লিখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, চোখে অন্ধ। আমি আর কি করবো ভাই, সিরিয়াসলি। লোহার বালতির উপর স্যার, যার উপর, এই তো, তাকে কোথায় নিব, ক্যাথোডে। তাহলে লোহার বালতি কোথায় নিবি, ক্যাথোডে। লোহার বালতি কোথায় নেব, ক্যাথোডে। আর কার প্রলেপ দিবি তুই, জিঙ্কের প্রলেপ দিবি, তো যার প্রলেপ দিবি তাকে কিসে নিবি তুই, তাহলে এটা হবে অ্যানোড। বাস, গল্প শেষ। অ্যানোড মানে কি প্লাস, ক্যাথোড মানে কি মাইনাস। এত ক্লিয়ার, এত ক্লিয়ার। তাহলে এখানে লিখে নাও, ক্যাথোড হবে লোহার বালতি, চট করে লিখে নাও, ক্যাথোড স্যার হবে লোহার বালতি, আর অ্যানোড কি হবে স্যার, বিশুদ্ধ জিঙ্ক দণ্ড, বিশুদ্ধ জিঙ্ক দণ্ড, বিশুদ্ধ জিঙ্ক দণ্ড। এত ক্লিয়ার কোয়েল, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? ওকে স্যার, ঠিক আছে, ওকে বুঝলাম। সবাই বুঝেছো? প্রিয়া বুঝেছো? বুঝেছো? ক্লিয়ার এত বন্ধু? এবার বলো তড়িৎ বিশ্লেষক কি নেবো, সায়ন বলো। তড়িৎ বিশ্লেষক কি নেবো, পড়তে জানো তো? লবণ, জিঙ্কের লবণ। সেটা বল স্যার, যে ধাতু নেবো তার লবণ নেবো, তা জিঙ্কের লবণ নেবো। এবার জিঙ্কের লবণ কি হতে পারে স্যার, জিঙ্ক ক্লোরাইড হতে পারে, জিঙ্ক সালফেট হতে পারে। যেহেতু আমরা সালফেটটা পড়ছি তাই জিঙ্ক সালফেট নিচ্ছে। হ্যাঁ, তাহলে তড়িৎ বিশ্লেষকের উপর কি নেবো, লেখো তড়িৎ বিশ্লেষক। স্যার তড়িৎ বিশ্লেষকের উপর কি নেবো না, তো জিঙ্ক সালফেট এর জলীয় দ্রবণ কি নেবো, জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ। বুঝতে পারলাম? জিঙ্ক সালফেটে কি নিলাম, জলীয় দ্রবণ। এবার এরপর কি লিখি বল, পয়েন্টের নাম বল। এরপর কি লিখি আমরা, বিয়োজন। দেখ এতক্ষণ ধরে তাই করে আসছি ভাই, তুই একবার মেলাস তোকে আমি পুরো ছক করে দিয়েছি একদম। তুই খাতাটা খুলে দেখিস, খুলবি না জীবন আমি জানি, তাও আর নির্লজ্জ মতো হাসবি এখন। পাকা বন্ধ করে দেবো। ওকে, বিয়োজন বিক্রিয়া। এবার বিয়োজন কি হবে দেখো, প্রথমত স্যার জিঙ্ক সালফেট ভাঙবে নাকি রে, হ্যাঁ না বল। জিঙ্ক সালফেট ভাঙবে, জিঙ্ক সালফেট ভেঙে কি হবে, জিঙ্ক সালফেট ভেঙে কি হবে স্যার, Zn2+ আর কি হবে, SO4 2-, আর জলও ভেঙে যাবে নাকি রে, জল ভেঙে কি তৈরি হবে, H2O ভেঙে কি তৈরি হবে, H+ আর কি তৈরি হবে, H-। ঠিক। এখন এখন যদি আমরা ক্যাথোড বিক্রিয়া দেখি, তাহলে আমরা কি দেখবো এখন, ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া বলো, ক্যাথোডে কে যাবে, Zn যাবে না H যাবে, কে যাবে? তাহলে Zn2+ গেল, দিয়ে দুটো ইলেকট্রন নিয়ে নিল, দিয়ে কি তৈরি করলো, জিঙ্ক। তার মানে ভালো করে বোঝো, যে এইটা যদি সবুজ রঙের জিঙ্ক হতো, এটা সবুজ রঙের জিঙ্ক, তাহলে এই বালতির গায়ে একটা সবুজ রঙের জিঙ্কের কি পড়ে যেত, আস্তরণ পড়ে যেত নাকি রে, এবং বালতিটার গায়ে আস্তে আস্তে এরকম জিঙ্কের আস্তরণ পড়ে যেত। আর অ্যানোডে কি হতো স্যার, অ্যানোডে কি হতো, অ্যানোড বিক্রিয়া কি হতো স্যার, না তো জিঙ্ক বেরিয়ে যেত এবং ঝরে ঝরে পড়ে যেত, Zn2+, এখান থেকে আস্তে আস্তে জিঙ্ক কি হয়ে যেত, বেরিয়ে যেত, এবং আস্তে আস্তে এখানকার জিঙ্ক গুলো এখানে কি হয়ে যেত, প্রলেপ পড়ে যেত। এটাকে কি বলছি আমরা, গ্যালভানাইজেশন বা তড়িৎ লেপন। তাহলে এই প্রসেসে আমরা একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর প্রলেপ দিতে পারবো, ঠিক বলছি তো? এই পদ্ধতিতে একটা ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ আমরা দিতে পারবো। আদি অনেক বুঝছে বলো। তাহলে আমরা যেখানে একটা প্লাস্টিকের বালতি নিয়ে নিই, একটা প্লাস্টিকের বালতির উপর আমি কি লোহার প্রলেপ দেবো, হবে না হবে না বলো, কেন হবে না? তো ধাতু না হলে কি হলো, ইয়েস, তড়িৎ পরিবহন হবে না। যদি প্লাস্টিকের বালতি নিয়ে নিই তাহলে তড়িৎই তো পরিবহন হবে না,
তাহলে প্রলেপ দেবো কি করে আমি? তাহলে মাথার মধ্যে এই উদ্ভট চিন্তা ভাবনা নিয়ে আসবে না যে বালতি আছে আমার এখানে কি প্লাস্টিকের, চলো তার উপর লোহার প্রলেপ দিয়ে দিই, তাহলে বালতিটা শক্ত হয়ে গেল আমার। এরকম প্লিজ ভাববে না একদম, ঠিক আছে? যে এরকম কিছু হয় না একদমই। হ্যাঁ হ্যাঁ দেবো, দিচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে লজিক। আমি কি এত ক্লিয়ার করতে পেরেছি? আস্তে ক্লিয়ার করতে পেরেছি? এখন তাহলে এই প্রসেসে একটা ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দিতে পারবো আমরা। এখন লজিক যদি দেখি আমরা, তাহলে আমাদের সাইকেলের যে কলিং বেল থাকে ক্রুম ক্রুম করে যেটাতে, সেটা দেখবে খুব চকচকে থাকে। এবার সেটাকে যদি আমি এমনি করে স্ক্র্যাচ করি, দেখবে সেখান থেকে এক প্রকারের পদার্থ বেরিয়ে এলে ওটা তেমন একটা কেমন বেকার টাইপের লোহা লাগে, যাদের সাইকেল আছে তারা বুঝবে। ওর উপর যে প্রলেপটা দেওয়া থাকে তাকে বলা হয় নিকেলের প্রলেপ। কি দেওয়া থাকে? নিকেলের। তাহলে ধরো আমি এরকমই একটা সাইকেলের কলিং বেল আছে, তার উপর আমি নিকেলের প্রলেপ দেবো, ঐশী। তাহলে সাইকেলের বেলের উপর কলিং বেল ক্রুম ক্রুম করে যেটাতে, তার উপর আমি কার প্রলেপ দেবো? নিকেলের। বলো ক্যাথোড রূপে কি নেবো? প্লিজ এখানে দেখো, ক্যাথোড রূপে আমি কি নেবো? তোরা বকবি? ক্যাথোড রূপে কি নেব? আমি কলিং বেলের ওপর নিকেলের প্রলেপ দেব। বাংলা পড়তে জানো? পড়ো, বলো কি হবে? ক্যাথোড নিকেল নেবো, কি হবে? ওই কলিং বেলটাকে ক্যাথোডে নেবো নাকি? যার উপর প্রলেপ দিতে হবে তাকে কি নেবো? ক্যাথোড। তাহলে ওই কলিং বেলটাকে ক্যাথোডে নেবো। কার প্রলেপ দেবো? নিকেল। নিকেলকে কিসে নেবো? অ্যানোডে। আর তড়িৎ বিশ্লেষণ নিকেলের একটা লবণ, যেমন নিকেল সালফেট। কিন্তু দেখা গেছে শুধু নিকেল সালফেট ভালো কাজ করে না, শুধু নিকেল সালফেট ভালো কাজ করে না। সেই জন্য তার মধ্যে সামান্য পরিমাণ কি করতে হয়? বোরিক অ্যাসিড মিশিয়ে দিতে হয় নাকি? বোরিক অ্যাসিড, সল্ট বের মতো বোরিক অ্যাসিড এরকম মিশিয়ে দিলাম, ঠিক আছে? দেখো তার ফেমাস শেফ আছে এরকম, হ্যাঁ এরকম করে লবণ ছিটাই। তো ঠিক আছে, তোমরা যে পরীক্ষার খাতায় লেখো তাতে এরকম করে নাম্বার ছেটাতে হয় আমাকে, দেখা যায় অর্ধেক নম্বর বাইরে পালিয়ে যাচ্ছে, ওপর নাম্বার আসছে না। পরের তো বোরিক অ্যাসিড, তাহলে স্যার আমি এগুলো সবে বোরিক অ্যাসিড মেশাবো? আরে পাগলা না, কেন? বোরিক অ্যাসিডটা শুধু নিকেল সালফেটে মেশাবো, দেখা গেছে ওটাতে ভালো কাজ হয়, ওটাতে ভালো কাজ হয়। অনেক সময় অনেক গার্জেন এসে বলে স্যার আমার কথা না একদম শুনছে না, আপনি বললে কাজ করবে। মানে আমি কে যে আমার বাইরে গেলে তো আমাকে কৃষি কাজটা দিতে শুরু করে দেয়, হ্যাঁ কি পড়লো আজকে? ফ্যাক্ট হচ্ছে যে বোরিক অ্যাসিড দিলে এখানে কাজ করছে ভালো। অনেক সময় অনেকে কি হয়, মা বাবার কথা শোনে না কিন্তু দাদার কথা তো ভালো শোনে, সেজন্য অনেক সময় বলে তুই ভালো বুঝাতে পারিস, তুই বোঝা। তাহলে এখানে বোরিক অ্যাসিডটা সেই কাজ করছে যে ঠিক আছে তুই বোঝা, তুই এখানে কাজটা ভালো হবে নাকি? এবার নিকেলের প্রলেপ দিলাম। আচ্ছা কোনো পদার্থের উপর টিনের প্রলেপ তো দিতে পারবো, তো টিনের প্রলেপ দিতে পারবো, তখন কি হবে? যে পদার্থের উপর প্রলেপ দেবো তাকে কিসে নেবো? ভাই ক্যাথোডে, মুখস্থ করে নাও ক্যাথোডে। কার প্রলেপ দিবি তুই? টিনের। টিনকে কিসে নিবি? অ্যানোডে। আর তড়িৎ বিশ্লেষণের উপরে কি নেবো স্যার? টিনের একটা লবণ। এবার স্যার টিনের লবণ কি? দেখা যাচ্ছে টিনের লবণ হলে টিন সালফেট না, আমরা টিন সালফেট নিই না, কেন? ভালো কাজ করে না। তাহলে কি নেবো স্যার? আস্তে রিতম, স্ট্যানাস ক্লোরাইড বা স্ট্যানিক ক্লোরাইড। তাহলে স্ট্যানাস ক্লোরাইড মানে টিন ক্লোরাইডকে আমরা চয়েস করি। টিন ক্লোরাইড নিলে পরে দ্যাট ইজ ভেরি গুড হয়। এবার ধরো যে কনসেপ্টে আমি যদি এরকম ভাবি যে ধরো আমার কাছে একটা মানে ধরো আমার কোনো কিছু একটা মানে গয়না কিনতে হবে, এবার সেই গহনা কেনার জন্য সোনার যা দাম তাতে তো আমার অকাত নাই যে আমি সোনা কিনতে পারবো এখন বেসিক্যালি। তো আমার রূপকের অকাত আছে, ঠিক আছে? তো এবার রূপকের অকাত আছে, তো আমি রূপ কিনে নিলাম, কিন্তু রূপ কিনে নিয়ে বাড়ি যাই, আমি বাড়ি ঢুকতে পারবো না, মেরে ফেলবে আমাকে স্বাভাবিকভাবে। যে সোনার একটা দাম আছে, রূপো তো কোনো দামই নাই, লজিক্যালি রূপোর অ্যাকচুয়ালি কোনো দাম নাই। তো এবার কি করতে পারি? আমি রূপোর ওপর সোনার জল চড়াতে পারি এবং তার ফলে কি হয়? ধাতুর মূল্য বৃদ্ধি বাড়ে। দেখো শুধু রূপো যা হবে, রূপোর উপর সোনার জল চড়িয়ে দিলে পরে সেটা একটু ধাতব মূল্য বৃদ্ধি পায়, এটাকে বলা হয় গোল্ড প্লেটিং। কি বলা হয়? গোল্ড প্লেটিং। তাহলে সিলভারের ওপর যদি আমি কি করি, ওই গোল্ডের প্রলেপ দিই, তাকে কি বলবো আমরা? গোল্ড প্লেটিং। তাহলে সিলভারের কোনো গহনার ওপর যদি আমরা গোল্ডের প্রলেপ দিই, তাহলে সেই সিলভারের গহনাটাকে কিসে রাখবো? ক্যাথোড না অ্যানোডে? ক্যাথোডে। আর গোল্ডকে কিসে রাখবো? অ্যানোডে। আর তড়িৎ বিশ্লেষণ রূপে কি নেবো স্যার? গোল্ড সালফেট না, এখানে অন্য জিনিস না হয় পটাশিয়াম অরোসাইনাইড। কি বললাম? তাহলে কোশ্চেন তোমাদের এটাই দেবে, গোল্ড প্লেটিং এর ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ রূপে কি নেওয়া হয়? পটাশিয়াম অরোসাইনাইড। তাহলে এর ফলে কি হলো? ওই রূপোর বস্তুটার উপর পুরো গোল্ডের প্রলেপ পড়ে গেছে। তাহলে রূপোর বস্তুর উপর যদি গোল্ডের প্রলেপ পড়ে যায়, এখন ওটা দেখতে কি হবে? গোল্ডের মতো লাগবে। আর আমরা বাড়ি নিয়ে গেলে পরে ঠিক আছে, তখন হয়তো বুঝতে পারলো না যে গোল্ড আছে, পরে 2-4 মাস পর বুঝবে, ততদিন তো ঠিক হয়ে যাবে, ম্যাটার ঠিক আছে। এবার ধরো আদি যদি দেখি, আদি রূপও কিনতে পারবে না। আদি যেটা কিনতে পারবে সেটা হচ্ছে ব্রোঞ্জ। ই ক্যান বাই ব্রোঞ্জ। আর ব্রোঞ্জ রাস্তায়
মানে পড়ে পাওয়া যায়, এরকম টাইপের একটা ব্যবস্থা। তো রাস্তা থেকে এরকম কিছু একটা ব্রোঞ্জ খুঁজে পেয়েছে, দিয়ে সেটারই একটা আংটি বানিয়ে নিয়েছে। এবার স্বাভাবিকভাবে রূপো নিয়ে গেলে তো বউ মেরে ফেলবে, ব্রোঞ্জ নিয়ে গেলে তো বাদই দেয়, মানে কি করবে তার ঠিক নাই। তো এবার ও কি করলো, যে ব্রোঞ্জের ওপর গোল্ডের প্রলেপ দিয়ে দিল ডাইরেক্ট। ঠিক আছে চলো, স্যার শিখিয়েছে, এরকম হয়ে গেল। কি হলো না, তোকে কেউ দিয়েছে নাকি? কি আলোচনা চলছে? বাড়ির লোক কেউ দিয়েছে, দাদা না আমাকে ব্রোঞ্জ দিয়েছিলাম, সোনার প্রলেপ দিয়ে দিয়েছে মা। অনেক সময় মা হয় না, যে মা দিল, দেখ আজকে তোকে সোনা দিলাম, কিন্তু দেখা যাচ্ছে 2-4 ঘষে না সোনা নয়, হয় না। পরে বাড়ি দিকে আসেন। এবার সে কি করেছে, ব্রোঞ্জের ব্রোঞ্জের ওপর গোল্ডের প্রলেপ দিয়েছে, দিয়ে আদিকে সুন্দর দোকানদার দিয়েছে, এই নিয়ে আপনার সোনার গহনা দিয়ে আদি নিয়ে গেছে। এবার পড়ার সঙ্গে সঙ্গে দেশে খুলে গেছে গোল্ড। কেন? ব্রোঞ্জের ওপর না গোল্ডের প্রলেপ থাকে না, নষ্ট হয়ে যায়, টেকে না বেশিক্ষণ। তাহলে কি হবে, ব্রোঞ্জের ওপর গোল্ড দেওয়া যাবে না। তো যেহেতু আদি আমার কাছে পড়াশোনা করেছে, তাহলে ও কি বললো, যে এক কাজ করা যাক, তাহলে ব্রোঞ্জের ওপর আগে সিলভারের প্রলেপ দিই, তাকে কি বলা হবে, সিলভার প্লেটিং। তাহলে ব্রোঞ্জের ওপর কার প্রলেপ দিলাম, সিলভারের। তাহলে ওই ব্রোঞ্জের আংটিটাকে কোথায় নেবো বেটা, ক্যাথোডে। সিলভারটাকে কোথায় নেবো স্যার, অ্যানোডে। আর তড়িৎ বিশ্লেষণে নেবো সিলভারের লবণ, কি নেবো, যেমন ওখানে নিয়েছিলাম পটাশিয়াম অরোসাইনাইড, এখানে নেবো পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড। আর্জেন্টো মানে কি, সিলভারের নাম আর্জেন্টিনাম, এই আর্জেন্টিনা দেশের নাম অনুসারে, হ্যাঁ অবভিয়াসলি আর্জেন্টিনাম। তো পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড, এবার কি হলো, তারপর সিলভারের প্রলেপ হলো। এবার সিলভার নিয়ে গেলেও মারবে। এবার কি করলাম, সিলভারটাকে এখানে রেখে দিলাম, দিয়ে আবার কি করলাম, গোল্ডের প্রলেপ দিলাম। ডবল জালি মাল। কি হচ্ছে, ব্রোঞ্জের ওপর সিলভারের প্রলেপ দিচ্ছে, সিলভারের ওপর গোল্ডের প্রলেপ দিচ্ছে, দিয়ে এখন আমি নিয়ে যাচ্ছি। ওটা আমি জানি না টিকবে কিনা, আমি কোনদিন করে দেখিনি বা আমি শুনিনি। তো এইভাবে আমরা একটা পদার্থ পর আরেকটা পদার্থের প্রলেপ দিতে পারি, উদাহরণ হিসেবে বললাম। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে আস্তে, তো তোমরা দেওয়ার সময় ভালো মতো বুঝে দেবে যখন দেওয়ার হবে বয়স। আর তোমাদেরকে কেউ দিলে বা যখন হাজবেন্ড দেবে, ঘষে দেখবি যে ঠিক আছে কিনা, যে প্রলেপ দেওয়া নিয়ে চলে আসে, ওইখানে ভালো করে ঘষবি, যদি দেখিস প্রলেপ, এবার বাকিটা তোরাই জানিস কি করবি। ঝাঁটা আছে, বটি আছে, লাঠি আছে, whatever you can see। ঠিক আছে, তো প্রলেপ দেওয়াটার দেখো গুরুত্ব আছে, তাই না? ক্লিয়ার? চ্যাপ্টার শেষ করলাম আমরা, বুঝতে পারলাম চ্যাপ্টার।